প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জৈব রসায়নের ইন্টারেক্টিভ ম্যাপে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অ্যারোমেটিক যৌগের যত সব বিক্রিয়া রয়েছে সমস্ত বিক্রিয়াগুলো আলোচনা করব এবং এই বিক্রিয়াগুলোর কৌশল ইনশাল্লাহ আলোচনা করব। তোমাদের হাতে নিশ্চয়ই যে অ্যারোমেটিক যৌগের যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটা পৌঁছে গেছে। আমরা তোমাদের হাতে এই ধরনের একটা ম্যাপ দেখতে পাবা, তোমাদের হাতে এই ম্যাপটা তোমরা মিলিয়ে নেবা। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা অ্যারোমেটিক যৌগে পরীক্ষাতে বা এইচএসসি পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে আমাদের যে এই বেনজিন সংক্রান্ত এবং এই বেনজিন কীভাবে উৎপাদিত হয় এবং বেনজিন থেকে কি কি যৌগ উৎপাদিত হয় সেটা সবচেয়ে বেশি আসে। সো এই বিষয়টাকে ফোকাসিং করে আমরা প্রত্যেকটা জিনিস ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো তোমাদের হাতে এই ম্যাপটা রয়েছে। তো আমরা এখন বোঝানোর জন্য সুবিধার্থে আমরা এই ম্যাপটাকে এইভাবে করলাম যাতে করে তোমাদের ভিউটা ভালো আসে। তো খেয়াল করো এখানে আমরা প্রথমে কিভাবে আলোচনা করব। প্রথমে তোমাদের একটা গাইডলাইন দিয়ে দিই। প্রথমে আমরা যে বেনজিনটা কিভাবে উৎপাদিত হয় অর্থাৎ কিভাবে বেনজিন উৎপাদিত হয় সেটা প্রথমে ফোকাসিং করব, অর্থাৎ সেটা আমরা প্রথমে জানাবো তোমাদেরকে প্রত্যেকটা বিক্রিয়া আলাদা আলাদাভাবে দেখিয়ে। সেখানে দেখো এই যে বেনজিন কত রকমভাবে উৎপাদিত হয় অর্থাৎ পুরো বেনজিনটা কয় রকমভাবে এখানে পাওয়া যায় সেই বেনজিনের ব্যাপারগুলো আমরা তোমাদেরকে প্রথমে জানাবো। দেখো কত রকমভাবে বেনজিন পাওয়া যায়। তারপর আমরা দেখব বেনজিন থেকে কি কি যৌগ উৎপাদিত হয়। সো এই বেনজিন থেকে যে যে যৌগগুলো উৎপাদিত হয় সো এখানে আমরা সেগুলো তোমাদেরকে আলাদাভাবে দেখাবো এবং সেগুলো যে কৌশল রয়েছে, বিশেষ করে যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন যে বিক্রিয়াগুলো রয়েছে, নাইট্রেশন সালফোনেশন যে বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো দেখাবো। এরপর ওজনীকরণের বিক্রিয়াগুলো তোমাদেরকে আলাদা করে দেখাবো। তারপর হচ্ছে আমরা এনিলিন, এই যে এনিলিন দেখতে পাচ্ছ আমরা, এই এনিলিন কীভাবে উৎপাদিত হয় সো এরপর হচ্ছে এনিলিনের শনাক্তকারী বিক্রিয়া সহ প্রত্যেকটা জিনিস আলাদাভাবে দেখাবো। তাহলে প্রথমে আমরা একদম শুরুতে যে বেনজিনটা কীভাবে উৎপাদিত হয় সেটা আমরা ধারাবাহিকভাবে দেখিয়ে যাব। দেখানোর পরে এরপরে প্রত্যেকটা জিনিস আমরা বিক্রিয়া লিখাবো, সাথে সাথে এটার সাথে মিলিয়ে দেব। তোমরা তখন এটার সাথে সাথে মিলিয়ে তোমরা একটা খাতায় কি করে ফেলবা, নোট করে ফেলবে। তারপরে এটা সামনে রাখবে। তাহলে তোমরা যখন রিভিশন দিতে যাবে ওইটা পাশাপাশি রেখে যখন রিভিশন দেবে তাহলে তোমাদের কাছে প্রত্যেকটা জিনিস সহজ সরল এবং প্রাণবন্ত মনে হবে এবং তোমাদের মনেও থাকবে ইনশাল্লাহ। সো প্রথমে আমরা এই বেনজিন কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এনহেক্সেন থেকে এনহেক্সেন থেকে বেনজিন তৈরি করা যায়। তো প্রথমে আমরা এই এনহেক্সেন থেকে কিভাবে বেনজিন তৈরি করা যায় সেটা প্রথমে দেখব। তাহলে দেখো এই যে বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে এটাকে এনহেক্সেন বলা হয়, আবার বলছি এনহেক্সেন বলা হয়, এনহেক্সেন বলা হচ্ছে যে হেক্সেন। সো আমরা খেয়াল করি এটাকে যদি আমি একটু স্মার্ট করে লিখি মানে বোঝার সুবিধার্থে, তাহলে CH3 CH2 এভাবে আমরা লিখলাম। সো এখানে কোনো বন্ড নাই। সো লিখার পরে যদি আমরা 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 40 অ্যাটমসফিয়ার চাপে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া দিই তাহলে প্রথমে সাইক্লোহেক্সেন তৈরি হবে। এই দেখো সাইক্লোহেক্সেন তৈরি হবে। এই যে সাইক্লো কেন বলা হচ্ছে, কারণ এটা চক্রাকার হয়ে গেছে, চক্রাকার। তার মানে এখান থেকে হাইড্রোজেনটা চলে গিয়ে দেখো এখান থেকে যে এখানে থেকে বন্ধন যুক্ত হয়ে একটা হাইড্রোজেন এখানে প্লাস এখানে হাইড্রোজেন তৈরি হয়েছে। সো এখান থেকে একটা বন্ধন কি হয়েছে, এই জায়গাতে একটা বন্ধন সৃষ্টি হয়েছে, ফলে হাইড্রোজেনটা অপসারিত হয়েছে প্রথমে। তাহলে এই জায়গায় বন্ধনটা তৈরি হয়েছে। দেন সেটা রিফর্ম হওয়া, নতুন করে রিফর্ম হয়েছে, যে রিফর্মিং হয়েছে। তাহলে এটা নতুন করে রিফর্ম হয়েছে, আমি যদি বলি রিফর্ম বা পুনরায় পুনর্বিন্যস্ত হয়ে বা পুনরায় রিফর্ম হয়ে প্রত্যেকটা কার্বন থেকে একটা একটা হাইড্রোজেন চলে গেছে। হাইড্রোজেন চলে গিয়ে 3 অণু হাইড্রোজেন অণু তৈরি হয়েছে, 3 অণু হাইড্রোজেন তৈরি হয়েছে এবং প্রতিটা জায়গায় দ্বিবন্ধন তৈরি হয়েছে। সো এটার নামই হচ্ছে আমরা বেনজিন পাচ্ছি, এই যে বেনজিন। সো বিক্রিয়াটাকে বেনজিনকে তুমি চাইলে এইভাবে লিখতে পারবে, এই যে বেনজিনকে চাইলে তুমি এইভাবে গোল চিহ্ন দিয়ে এইভাবে লিখতে পারবে, ইটস ওকে। আবার তুমি বেনজিনকে চাইলে কীভাবে লিখতে পারবে, এইভাবে দিয়ে যে জায়গাতে দ্বিবন্ধন আছে এইভাবে তুমি এখানে দিতে পারবে। সো তোমার ইচ্ছা তুমি এইভাবে দিতে পারো, এইভাবে দিতে পারো। সো এইভাবে প্রথমে বেনজিন তৈরি হয়, এইভাবে পরীক্ষা অনেক সময় আসে। তো এনহেক্সেন বা নর্মাল হেক্সেন বলা হয় নর্মালি। আরেকটা বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, সেটা একটু যদি খেয়াল করো তাহলে তোমরা এখানে একটু ম্যাপের দিকে তাকাও। এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাহলে এখান থেকে এই যে এটার মাধ্যমে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে হয়েছে। তার আগে আমি একটু যদি বলি এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যে সোডিয়াম লবণ অর্থাৎ অ্যাসিডের, আমরা জানি জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েড। তাহলে এটা বেনজয়িক অ্যাসিড থেকে এসেছে, এই যে বেনজয়িক অ্যাসিড থেকে সোডিয়াম বেনজয়েড তৈরি হয়েছে। সো আমরা এই জিনিসটা দেখিয়ে তারপরে আমি এখান থেকে এটা সোডালাইমের সাথে বিক্রিয়া করে বেনজিন তৈরি হবে সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা যদি দেখতে চাই তাহলে খেয়াল করো, প্রথমে আমি এই বেনজয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা দেবো, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথমে এই বেনজয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিচ্ছি, COOH, এটা হচ্ছে বেনজয়িক অ্যাসিড।
বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও তাহলে কি উৎপন্ন হবে? সোডিয়াম বেনজয়েড উৎপন্ন হবে, যে সোডিয়াম বেনজয়েড উৎপন্ন হচ্ছে COONA। তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েড, এটার নাম সোডিয়াম বেনজয়েট। ওকে রাইট। সো এবং প্লাস পানি তৈরি হয়, পানিটা আমি নিচে লিখলাম যাতে এটা বোঝার সুবিধাতে। দেন এই জায়গাতে এবার আমরা কি করবো? এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, তাহলে সোডিয়াম আমরা এখান থেকে অ্যালকেনো তৈরি করেছিলাম, আমরা নিশ্চয়ই জানি। তারপর হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড, এই যে তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এর মিশ্রণকে সোডা লাইম বলা হয়, এই দুটাকে একসাথে সোডা লাইম বলা হয়, সোডা লাইম, এই যে সোডা লাইম বলা হয়। সো একটু মনে রাখবা, সোডা লাইম। সো এই সোডা লাইম দ্বারা যদি বিক্রিয়া করি আমরা, তাহলে সেক্ষেত্রে তাহলে এই সোডা লাইম দিয়ে যদি বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? দেখো একদম সহজভাবে চিন্তা করো। তাহলে এখানে এটা দেখো এখানে এটা আলাদা হয়ে গিয়ে আমরা কি তৈরি হবে? এখানে সোডিয়াম কার্বনেট তৈরি হবে এবং ক্যালসিয়াম অক্সাইডটা আলাদা, যেহেতু এটা বিক্রিয়া করে না। প্লাস এই জায়গাতে বেনজিন তৈরি হবে। তাহলে বেনজিন যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বেনজিনকে এভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি বেনজিনকে? দেখো এই বেনজিনকে এভাবে দিলে সহজ কাটে লিখতে পারি যে বেনজিন। সো এখানে কার্বন একটা চলে গেছে। সো এটা আমরা আরেকটা ম্যাপ ছিল সেখানে আমরা বলেছিলাম কার্বনের সংখ্যা কমানোর জন্য এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা লিখা হয়। সো এখান থেকে অ্যালকেনো পেতে পারি, নিশ্চয়ই তোমরা জানো। সো বেসিকটা মাথায় রাখলে তোমরা খুব সহজে বিষয়টা বুঝতে পারবে। এটা হচ্ছে বেনজিন। সো আশা করি তোমরা এটা বুঝে গেছো। এবার আমরা দেখব বেনজিন থেকে কিভাবে ডায়াজোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে কি তৈরি করা যায়? বেনজিনটা তৈরি করা যায়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে বেনজিনটা তৈরি করা যায় সেটা আমরা এবার দেখব। তাহলে তুমি দেখো এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এখানে আছে, এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখান থেকে যদি আমরা বেনজিন পেতে চাই তাহলে এখানে ফসফরাস অ্যাসিড এবং পানির উপস্থিতি যদি বিক্রিয়া দিই তাহলে আমাদের বেনজিন তৈরি হবে। তো সেটা আমরা একটু দেখব। এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে দেখো, এটা নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, নিশ্চয়ই বুঝতে পেরেছো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা। তো এটাকে যদি আমরা ফসফরাস অ্যাসিড এবং পানি আদ্র বিশ্লেষণ করি তবে সেখানে প্রভাবক থাকবে কপার আয়ন, অর্থাৎ তোমার কিউপ্রিক ক্লোরাইড হতে পারে। এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে আমরা বেনজিনটা পাবো এবং নাইট্রোজেন। এবং বাকিটা মনে রাখবে, জৈব যৌগতে সবসময় প্রধান উৎপাদটা ইম্পর্টেন্ট। সো বিক্রিয়াতে ABC আকারে যখন দেয়া থাকবে তখন এই প্রধান উৎপাদগুলো তুমি যদি সহজে বুঝতে পারো তাহলে তোমার জন্য বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। সো প্রধান উৎপাদটা মনোযোগ সহকারে কি করবে? খেয়াল করবে প্রধান উৎপাদগুলো, কারণ এই প্রধান উৎপাদ এই উৎপাদগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, কারণ এখানে তোমাকে ABC মেইন উৎপাদটা বুঝতে পারাটাই হচ্ছে আসল। মেইন উৎপাদটা যদি বুঝতে পারো তাহলে তুমি সহজে যে কোনো কিছু বুঝতে পারবে এবং নিজের মতো করে লিখতে পারবে। এই উদ্দেশ্যেই মূলত আমাদের এই শর্ট ফর্মগুলো করা হয়েছে, সেটা একটু মাথায় রাখবে। সো এবার আসো গ্রিগনার্ড বিকারক থেকে, এটা তোমাদেরকে আগেও বলেছিলাম যে গ্রিগনার্ড বিকারক, এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। এটা হচ্ছে তাহলে ওয়ান কাইন্ডস অফ গ্রিগনার্ড বিকারক বলা হয়, এটাকে বিকারক বলা হয়। এই গ্রিগনার্ড বিকারককে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রেও বেনজিন পাওয়া যায়। তো সো আমরা দেখি এটাকে গ্রিগনার্ড বিকারক বলা হয়, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো হ্যালোজেনের পরিবর্তে এখানে ক্লোরিন দেওয়া হয়েছে। সো এখানে তোমাদেরকে বলেছি এই পানিতে কি থাকে? একটা H+ আর একটা হচ্ছে OH-। সো এই কমন উৎপাদ হিসেবে অ্যালকাইল এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি হলো। আর এখানে একটা H+ যদি যুক্ত হয় এই জায়গাতে, সো এখানে একটা H+ যুক্ত হওয়া মানে হচ্ছে বেনজিন, এটা H একই কথা। তার মানে এখানে H না দিলেও কোনো অসুবিধা নেই। সো এখানে হাইড্রোজেন একটাকে সরিয়ে তো এটা যুক্ত হয়েছিল, তার মানে বেনজিনে তোমরা নিশ্চয়ই জানো, এটা আবার বলার দরকার নেই, তারপরে আমি একটু বলে দিচ্ছি তোমাদের জিনিসটা ক্লিয়ার থাকার জন্য। এই যে CH, প্রতিটা কার্বনে একটা করে CH থাকে, প্রতিটা কার্বনে CH থাকে, দেন দ্বিবন্ধন থাকে, এইভাবে দ্বিবন্ধন থাকে। তো তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকে, ওই হাইড্রোজেনটা যুক্ত থাকা যে মানে হচ্ছে এই জিনিসটা বিষয়গুলো এখানে অনুধাবন করতে হবে, রাইট? সো এখানে হাইড্রোজেন যুক্ত হলে সেখানে এটা বেনজিন হয়ে যাবে আর এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড। তার মানে এখানে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে আমরা কি তৈরি করে ফেলতে পারতেছি? বেনজিনটা তৈরি করে ফেলছি। সো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যে কিভাবে তোমার ফেনল থেকে তৈরি করা যায় সেটা একটু আমরা দেখব। কোথা থেকে বলো তো? ফেনল থেকে কিভাবে তৈরি করা যায় একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এইটা তোমার উদ্দীপকে এসেছে, বোর্ড পরীক্ষায় উদ্দীপক এসেছে এখান থেকে। সো এটা পরীক্ষায় বেশি আসে, এই কারণে আমি এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। সো তোমরা এটা মনোযোগ সহকারে তোমাদের ম্যাপের মধ্যে এটা দাগিয়ে ফেলো যাতে তোমরা সহজে বুঝতে পারো। মনে রাখবে, ফেনলকে যদি তোমার পাতন করা হয়, জিঙ্কের উপস্থিতিতে পাতন করা হয় তাহলে বেনজিন তৈরি হয়। এটা একটু মনে রাখতে হবে, বেনজিন তৈরি হয়, যে বেনজিন তৈরি হয়। তাহলে এখানে জিঙ্ক অক্সাইড আর হাইড্রোজেনটা এখানে থেকে গেলে বেনজিন হবে। সো এটা একটু মনে রাখবা, এটা অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া, কারণ এখানে পরীক্ষায় ABC আকারে দেওয়া থাকে, এই কারণে ABCটা চিনতে পারাটাই হচ্ছে মেইন বিষয়। সো মনে রাখবা, ফেনলকে পাতন করলে জিঙ্কের উপস্থিতিতে
বেনজিন পাওয়া যায়। এটা একটু ইম্পর্টেন্ট বিক্রিয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া আছে যে ফেনল উৎপাদনের ডাও পদ্ধতি। আবার বলছি, ফেনল উৎপাদনের কি পদ্ধতি? ডাও পদ্ধতি, বেনজিন থেকে। এটা কেন পড়াচ্ছি? কারণ এখানে একটা রিলেশন আছে। আমি একটু মানে বেনজিন তো আমরা উৎপাদন শিখলাম, যে বেনজিন কিভাবে তৈরি করা যায় সেটা আমরা শিখলাম বিভিন্ন যৌগ থেকে। তো এখানে একটা মজার জিনিস হচ্ছে এই ফেনল উৎপাদনের ডাও পদ্ধতি, দেখো এখান থেকে এটা তৈরি হবে, এটা থেকে এটা তৈরি হবে, এটা থেকে এটা তৈরি হবে। সো এই পুরা প্রসেস, এই পুরা পদ্ধতিটাকে, এই যে পুরা পদ্ধতিটাকে, আবার বলছি এই পুরো পদ্ধতিটাকে আমরা কি বলছি? ডাও পদ্ধতি বলছি। ডাও পদ্ধতি ফেনল। তাহলে এখান থেকে এখানে উৎপন্ন হবে, এখান থেকে এটা উৎপন্ন হবে, এখান থেকে এটা উৎপন্ন হবে। সো এটা যে ফেনলটা পেলাম, এই ফেনল উৎপাদনের এই পুরো প্রসেসটাকে ডাও প্রসেস বলা হয়। সো এই প্রসেসটা একটু ভালো করে, এটা উদ্দীপকে আসে পরীক্ষায়, এই কারণে এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ফেনল উৎপাদনের ডাও পদ্ধতি, এটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এটা একটু মনে থাকে যাতে। ওকে, রাইট। সো এই ফেনল উৎপাদনের ডাও পদ্ধতিটা, প্রথমে দেখো আমরা যে বিক্রিয়াটা আমরা দেখালাম, এখানে প্রতিটা জিনিস আমি আলাদা আলাদা করে বলবো। তাহলে দেখো এই ফেনলকে যদি ক্লোরিনেশন করা হয়, তার মানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করা হয় অনার্দ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের উপস্থিতিতে, আবার বলছি অনার্দ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের উপস্থিতিতে, অথবা ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে। তাহলে এখানে ড্রাই কেন দেওয়া হয় সেটা একটা প্রশ্ন রয়েছে। কেন শুষ্ক বলয় ব্যবহার করা হয়? মানে আমরা এই যে ক্লোরিনেশন, তারপর হচ্ছে আমরা যেটা মিথাইল যুক্ত করি, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে মানে ক্লোরিনেশন, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন, এই প্রক্রিয়াতে কেন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় সেটার আনসার কিছুক্ষণ পরে আমরা দেব। তারপরে তুমি মনে রাখতে হবে শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উপস্থিতিতে, মনে রাখবে এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা হচ্ছে অম্লধর্মী। কেন অম্লধর্মী? এটাকে লুইসের অম্ল বলা হয়। কেন লুইসের অম্ল বলা হয় তুমি খেয়াল করো। তার মানে এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আমি যদি একটু বেসিকটা আলোচনা করি তাহলে তোমার জন্য সহজ হবে, কারণ এই জায়গাতে বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই অ্যালুমিনিয়াম আমি এখানে দিলাম, তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন থাকলো, ইটস ওকে। তো সো এইখানে তার যদি আমরা সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন চিন্তা করি, তাহলে 2টা 4টা 6টা, তাহলে অষ্টক পূর্ণ হওয়ার জন্য তার 2টি ইলেকট্রন দরকার। এই কারণে সে 2টি ইলেকট্রন গ্রহণ করার জন্য সে মরিয়া হয়ে যায়। এই 2টি ইলেকট্রন গ্রহণ করার সময় এই যে ক্লোরোনিয়াম আয়ন থাকে, যে ক্লোরিন থাকে, এই ক্লোরিন থেকে সে কি করে 2টি ইলেকট্রন একটা ক্লোরাইড আয়ন হিসেবে তার সাথে বিক্রিয়া করে, তার মানে ক্লোরাইড আয়ন এই জায়গাতে তার সাথে বিক্রিয়া করে, এই ক্লোরাইডের মুক্ত ইলেকট্রন সরবরাহ করে, তার সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে? এই যে তার সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন তৈরি করে ফেলে। এই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন যদি তৈরি না হতো তাহলে এই জায়গাতে এই যে Cl+টা তৈরি, ক্লোরোনিয়াম আয়ন তৈরি হতো না। আর ক্লোরোনিয়াম আয়ন তৈরি যদি না হতো তাহলে বেনজিন বলয়ে এটা ঢুকতে পারতো না। সেটা আমরা কৌশলে দেখাবো, এটা কৌশলে দেখাবো। শুধু মনে রাখবা যে এখানে যদি এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড না থাকতো তাহলে এই ক্লোরোনিয়াম আয়নটা ইলেকট্রোফাইল তৈরি করতে পারতো না। সো এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো এটা হচ্ছে বেনজিন বলয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমি আবার বলছি, এটা হচ্ছে বেনজিন বলয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রনকে যে লাভ করবে সে হচ্ছে ইলেকট্রোফাইল। তার মানে এই পজিটিভ আয়নটা ইলেকট্রনকে লাভ করবে। তাহলে বেনজিন বলয়ের ইলেকট্রনকে লাভ করে বিদায় এই বিক্রিয়াটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যেহেতু সাবস্টিটিউশনাল মানে হাইড্রোজেনকে যেহেতু সরিয়ে দেয়, এই কারণে এটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। সো বেসিকটা মাথায় নিবে, তারপরে তোমরা পারবা। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে ক্লোরিনটা ক্লোরোনিয়াম আয়ন তৈরি হয়, আর এই আয়নটা তৈরি হবে না যতক্ষণ না অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড থাকবে। সো বেসিকটা মাথায় রাখবে। তো সো দেখো এখানে ক্লোরিন, তাহলে এখানে ক্লোরোবেনজিন তৈরি হয়েছে। সো এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। আমি এটাকে বলবো ক্লোরোবেনজিন তৈরি হবে। কি তৈরি হবে? ক্লোরোবেনজিন। এই যে বেনজিন। সো এবং এসিএল তৈরি হলো। এখন একটা মজার জিনিস মনে রাখবা, এই বিক্রিয়াটার নাম ক্লোরিনেশন মনে রাখতে পারবা, এই বিক্রিয়ার নাম হ্যালোজিনেশন। তাহলে হ্যালোজিনেশন কেন বলবো? তার মানে এখানে যদি ব্রোমিন থাকে তাহলে ব্রোমিনেশন, ব্রোমোবেনজিন। এখানে যদি আয়োডিন থাকে আয়োডিনেশন, তাহলে এটা থেকে আয়োডোবেনজিন হবে। সো এই বিক্রিয়াকে একসাথে আমরা এক্স যদি চিহ্নিত করি, এখানে এক্স যদি চিহ্নিত করি, এক্স দিই আমি, এখানে X2 দিই, তাহলে সেক্ষেত্রে এটার নাম হবে হ্যালোজিনেশন। সো হ্যালোজেন যুক্ত হলে হ্যালোজিনেশন। জাহিদ যদি বেনজিন বলে যদি যুক্ত হয় তাহলে জাহিদিনেশন হবে, মানে জাহিদ যুক্ত হচ্ছে। সো যাকে যুক্ত করবা বেনজিন বলে তাহলে তার নাম অনুসারে এই বিক্রিয়াগুলো হবে নেশন হয়ে যুক্ত হবে। সো এটার নাম ক্লোরিনেশন কেন হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি। সো এখানে আরেকটা বিষয় একটু মনে রাখবে, এখানে কিন্তু দেখো অনার্দ্র অ্যালুমিনিয়াম বা ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উপস্থিতি বিক্রিয়াটা হয়েছে, খেয়াল করবা। সো এখানে একটা মজার বিষয় হয়েছে, যদি এখানে প্রভাবকটা চেঞ্জ হয়, প্রভাবক যদি আলো হয়, তাহলে এই আলোর উপস্থিতিতে তখন কিন্তু আর প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে না, এটা তখন সংযোজন বিক্রিয়া দিয়ে দেয়। আর সংযোজন বিক্রিয়া দিলে তখন সেই ক্ষেত্রে এই গ্যামাক্সিন পাউডার তৈরি হয় অথবা বেনজিন হেক্সাক্লোরাইড তৈরি হয়। তার মানে প্রতিটা
প্রতিটা জায়গায় একটা একটা হাইড্রোজেন থাকবে, দ্বিবন্ধন থাকবে। সো এই দ্বিবন্ধনটা ভেঙে যায়, প্রতিটা দ্বিবন্ধন ভাঙলে একটা একটা হাত, তার মানে বেনজিন বলে যে দ্বিবন্ধন রয়েছে, এই যে বেনজিনের মধ্যে যে দ্বিবন্ধনটা রয়েছে, একটু বেসিকটা ক্লিয়ার হয়ে নাও, তাহলে তোমাদেরও বুঝতে মজা পাবা তোমরা। তাহলে এখানে একটা হাইড্রোজেন, 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 এখানে একটা হাইড্রোজেন। সো এখানে একটা একটা প্রতিটা জায়গায় জায়গায় এই একটা একটা দ্বিবন্ধন থাকে। সো এই দ্বিবন্ধনটা ভেঙে, এই মাঝখানে দ্বিবন্ধনটা ভেঙে আরেকটা হাত খালি হয়, আরেকটা হাত খালি হয়, ঠিক আছে কিনা? সো এই দ্বিবন্ধনটা ভেঙে হাত খালি হয়ে যাচ্ছে। সো হাত খালি হয়ে তাহলে আমরা এখানে কি তৈরি হচ্ছে দেখো তো, যে ক্লোরিন যুক্ত হচ্ছে, এখানে ক্লোরিন যুক্ত হচ্ছে। তাহলে প্রতিটা জায়গায় একটা একটা ক্লোরিন যুক্ত হচ্ছে, যে হাত খালি হবে। তাহলে এখানে একটা ক্লোরিন, 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 এখানে একটা ক্লোরিন। তো আলটিমেটলি কি হচ্ছে, 6টা ক্লোরিন যুক্ত হচ্ছে। সো কার্বন 6টা, হাইড্রোজেন 6টা, ক্লোরিন 6টা। সো এই কারণে এটার নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, মানে এটার নাম উৎপন্ন, এটাকে গ্যামাক্সিন পাউডার হিসাবে ব্যবহার করা হয়। সো এটা একটু মনে রাখবা, গ্যামাক্সিন পাউডার কীভাবে তৈরি করে সেটা একটু মাথায় থাকলো। আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা, এই বিক্রিয়াটার ধাপটা গেল। সো এখানে এই তাহলে তুমি খাতায় লেখার সময় এখানে একটু নোট করে ফেলবে, এখানে একটা নোট লিখে ফেলবে, যে নোট করে ফেলবা। এই নোটটা আমি যেটা বলছি তার সাথে ম্যাপের মধ্যে লিখে ফেলবে। আর ম্যাপের মধ্যে যদি তুমি লিখে ফেলো তাহলে তোমার কাছে বিষয়টা কি মনে হবে, অনেক বেশি সহজ মনে হবে। পরবর্তীতে তুমি যখন এটা কি করবা, তোমার যখন রিভিশন দিতে যাবে তখন তোমার কাছে এই বিষয়গুলো অনেক সহজ মনে হবে। এবং আমি যেভাবে বিক্রিয়াগুলো লিখছি, এই বিক্রিয়াগুলো একটা খাতায় সুন্দর করে লিখবে, লিখে এই ম্যাপের সাথে এটা জুড়ে দেবে বা স্টাবলার করে দেবে। তারপরে তুমি সহজে বিষয়গুলো কি করতে পারবে, বুঝতে পারবে, যে এটা যাতে মনে থাকে, ঠিক আছে, এটা যাতে মনে থাকে। আচ্ছা রাইট। সো এবার আসো আমরা যে দেখবো সেটা হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে এই যে ডাউ পদ্ধতি, এই ডাউ পদ্ধতিটা আমি একটু আবার আলোচনা করতেছি। দেখো এখান থেকে এবার আসো, এই ক্লোরোবেনজিন তৈরি হলো ইটস ওকে। তো ক্লোরোবেনজিনকে যদি আমি সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া, তাহলে এই যে ক্লোরোবেনজিন, সোডিয়াম হাইড্রোক্সাইড 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং যদি 150 ডিগ্রি সেলসিয়াস 50 অ্যাটমসফিয়ার চাপ দিই, তাহলে এখানে সোডিয়াম ফিনেট তৈরি হয়। কি তৈরি হয়, সোডিয়াম ফিনেট। তো এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম ফিনেট। তাহলে এই যৌগটার নাম সোডিয়াম ফিনেট, তোমরা পাশাপাশি লিখে ফেলবা যাতে করে তোমাদের পরবর্তীতে অসুবিধা যা হতে না হয়। এখানে সোডিয়াম ফিনেট তৈরি হয়, যে ফিনেট তৈরি হয়। সো সোডিয়াম ফিনেট, সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয়। দেন সোডিয়াম ফিনেটকে যদি আবার অম্লীয় দ্রবণে, মানে অর্থাৎ তোমার এসিএল এর উপস্থিতিতে পাতন করা হয়, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তাহলে ফেনল তৈরি হয়, যে ফেনল তৈরি হয়, ফেনল। সো এইভাবে আমরা ফেনলটা পেতে পারি। সো এটার নাম হচ্ছে ফেনল। সো একটু দেখো ভালো করে, এটার নাম হচ্ছে ফেনল। সো এইভাবে আমরা ফেনলটা পেতে পারি। সো এটা মনে রাখবা, এই যে ফেনলটা আমরা যে পাইলাম, এই যে এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম। সো এই পুরো পদ্ধতিটার নাম হচ্ছে ফেনল উৎপাদনের ডাউ পদ্ধতি। এবার একটা জিনিস খেয়াল করো, এই ফেনল থেকেও কিন্তু এখানে পিক্রিক অ্যাসিড তৈরি করা যায়। তার মানে হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এটাকে পিক্রিক অ্যাসিড বলা হয়। কি বলা হয়, পিক্রিক অ্যাসিড বলা হয়। সো এটা একটু মনে রাখতে হবে। সো এটা একটু আমরা সহজে আমরা দেখবো পিক্রিক অ্যাসিড কীভাবে তৈরি করা যায়, সেটাও আমরা দেখবো। আমরা এটা সবাই লিখে ফেলেছি, আশা করি তোমরা সবাই ফেনল উৎপাদনের ডাউ পদ্ধতিটা একসাথে লিখে ফেলেছো, তাহলে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা রাইট। এবার একটু জিনিস কষ্ট করে যদি আসো, তাহলে দেখো যে এখানে নর্মালি যদি তুমি চিন্তা করো, এটা আমরা দেখাবো। এরপর আমরা দেখবো ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে ফেনল তৈরি করা যায়, সেটাও আমরা একটু দেখবো। তাহলে ফেনল যেহেতু আমরা তৈরি করেছি, যে ফেনলটা তৈরি করেছি যেহেতু আমরা, এই ফেনল এবার কিভাবে তৈরি করা যায় সেটা আমরা একটু দেখে ফেলবো। দেখো ফেনলটা কিভাবে তৈরি করা যায়, এটাও গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় পরীক্ষায় আসে যে ফেনলের ব্যাপারটা পরীক্ষায় আসে। এই কারণে ফেনল উৎপাদনের যে তোমার ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে ফেনল উৎপাদন করা যায় সেটাও যদি আমরা একটু দেখতে চাই, এখান থেকে দেখে ফেলতে পারবো। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কি তৈরি করতেছি, ফেনল উৎপাদন করতেছি। যদি এখানে যদি একদম সোজাভাবে চিন্তা করবা তাহলে তোমার জন্য সহজ হবে। এখানে যদি পানি এবং স্ফুটন পদ্ধতি, তার মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা যদি পানিতে যদি স্ফুটিত করি, তাহলে সেখানে কি তৈরি হবে, ফেনল তৈরি হবে। এটা পরীক্ষায় অনেকবার আসছে, এটা একটু মনে রাখতে হবে। আমি আবার বলছি, এটা পরীক্ষায় অনেকবার আসছে। তাহলে আমাদের এই ম্যাপের মধ্যে তুমি একটা জিনিস যদি খুঁজো, এই যে আমি ফেনল উৎপাদনটা যে এখানে দেখালাম, এই ফেনলটা যে এখানে দেখালাম, এই ম্যাপের মধ্যে তুমি খোঁজার জন্য এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে এই ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে দেখো এইভাবে দিয়ে এইভাবে স্ফুটন পদ্ধতিতে এই যে ফেনল উৎপাদন করা হয়। সো এই পদ্ধতিটা এখানে একসাথে, যেহেতু ফেনলটা তুমি পড়তেছো, তাহলে এটার সাথে সাথে এটাও তুমি শিখে ফেললা, তাহলে তোমার হবে কি একসাথে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা যে স্ফুটন পদ্ধতির মাধ্যমে এই যে ফেনলটা পেতে পারি। সো এটার সাথে অ্যাডজাস্ট করে এই জিনিসটা তোমরা কি করে ফেলবা, একসাথে করে ফেলবা, তাহলে হবে কি তোমাদের জিনিসটা সহজেই মনে থাকবে। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা ফেনল পড়তেছি, ওই ফেনলের বিষয়টা এখানে আর কোথায় কোথায় ফেনল আছে আমরা দেখে এখান থেকে আমরা ম্যাপ করে ফেলবো। সো এটা একটু মনে রাখবা, স্ফুটন এবং পানির উপস্থিতিতে, পানিকে যদি আমরা উত্তপ্ত করি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করি, তাহলে এখানে আমরা ফেনল পাবো। সেটা একটু মনে রাখবে। এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা অনেকবার এসেছে, এটা একটু মাথায় রাখতে হবে। তার
তারপরে দেখো ফেনল থেকে ক্লোরোবেনজিন পাওয়া যায়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। আবার বলছি, ফেনল থেকে কি পাওয়া যায়? ক্লোরোবেনজিন পাওয়া যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। আমি একটু মনোযোগ সহকারে যদি তোমাকে আমি বলতে চাই, তাহলে তোমার কাছে বিষয়টা অনেক সহজ মনে হবে। আমি একটু দেখাতে চাই তোমাকে, যে বাস্তবতা দেখাতে চাই, তাহলে তোমরা বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই মজার বিষয়টা যে ক্লোরোবেনজিন কীভাবে তৈরি করা যায় ফেনল থেকে, একটা মজা নাও। সেটা হচ্ছে যে এখানে একটা OH মূলক আছে, এই জায়গাতে একটা OH মূলক আছে। তো আমরা জানি ফসফরাস পেন্টাক্লোরাইড অথবা ফসফরাস ট্রাইক্লোরাইড অথবা থায়োনিল ক্লোরাইড, এইগুলোর সাথে যদি বিক্রিয়া দিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে OH মূলকের বিক্রিয়া। এগুলো কার বিক্রিয়া? OH মূলকের বিক্রিয়া। ফলে দেখা যাবে যে এই PCl5টা জাস্ট হাইড্রোক্সাইডকে সরিয়ে তাহলে এখানে ক্লোরোবেনজিন তৈরি করতেছে, যে ক্লোরোবেনজিন তৈরি করে, এই যে ক্লোরোবেনজিন তৈরি করে, বেনজিন তৈরি করে। সো এটা হচ্ছে প্রধান উৎপাদ। সো এগুলো নিয়ে ফরগেট ইট। সো এটা মূল উৎপাদ হচ্ছে এটা, ক্লোরোবেনজিন তৈরি করে। সো এই যে বিষয়টা, এটা সেমভাবে কতভাবে বিক্রিয়া করতে পারে দেখো। ঠিক সেমভাবে এই যে OH এর সাথে যদি বিক্রিয়া করে, তাহলে এই যে PCl5 যদি OH এর সাথে বিক্রিয়া করে, তার সেমভাবে এখানে দেখো এই যে জাস্ট OH-কে সরিয়ে দিয়েছে, OH-কে সরিয়ে দিয়েছে, সেম বিক্রিয়ক, এই বিক্রিয়কগুলোই সেমভাবে বিক্রিয়া করবে। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ একটা সিমিলারিটি। তুমি যদি একটা মনে রাখতে পারো, তাহলে বাকিগুলো তোমার অটোমেটিক্যালি মনে থাকবে। সো এটা একটু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তাহলে এখানে যদি তুমি ক্লোরোবেনজিন তৈরি করতে যাও ফেনল থেকে, তো তাহলে সেক্ষেত্রে জাস্ট PCl5 এর সাথে বিক্রি হবে। কি কার সাথে বিক্রি হবে? PCl5 এর সাথে বিক্রি হবে। তো আমরা এটাও বেসিকটাও ক্লিয়ার করে ফেলি। তাহলে বেনজোইক অ্যাসিডের সাথে যদি ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রি হয়, তাও কি হবে? এটার নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে, তার মানে হচ্ছে এটা অ্যাসিড ক্লোরাইড উৎপন্ন হবে। তার মানে বেনজোইক অ্যাসিড থেকে যদি ক্লোরিন OH-টা সরে গিয়ে ক্লোরিন যুক্ত হয়, এটার নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড। এই যে বেনজোইল ক্লোরাইড, এই যে ক্লোরাইড উৎপন্ন হবে। সো এটা একটু মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কারণ এগুলো অনেক সময় পরীক্ষায় থাকতে পারে। এই কারণে তোমাকে আমি একটু দেখাচ্ছি। দেখো এইখানে এই যে ফেনলটা আমি পেলাম, এই যে ফেনলটা আমি পেলাম, এই ফেনলকে যদি এই যে PCl5 এর সাথে যদি বিক্রিয়া দাও, তাহলে এখানে PCl5 এর সাথে যদি বিক্রিয়া দাও, তাহলে এখানে ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে। দেখো এই যে এটার সাথে যদি বিক্রিয়া দাও, এখানে বিক্রিয়া দাও, ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে। মনোযোগ সহ খেয়াল করো। আবার জিনিস খেয়াল করো, ক্লোরোবেনজিন থেকে আবার দেখো, এই যে ক্লোরোবেনজিন থেকে আবার আমরা এই যে NaOH, তারপর হচ্ছে এই যে অ্যাটমসফিয়ার চাপে HCl সহ দিলে আমরা আবার ফেনল পাচ্ছি। সো এখান থেকে যে রিভার্স বিক্রিয়াটা হচ্ছে, এই রিভার্স বিক্রিয়াটা হচ্ছে এটা, এই রিভার্স বিক্রিয়াটা হচ্ছে এটা, এইখান থেকে এটা, এখান থেকে এটা। তার মানে এটা প্রথমে এটা, তারপর আবার HCl-এ পাতন করেছে। সো এই বিক্রিয়াটা, এখানে যে বিক্রিয়াটা, এই রিভার্স বিক্রিয়াটা, এখানকার যে রিভার্স বিক্রিয়াটা, এদিক থেকে একই কথা। তার মানে এই যে ক্লোরোবেনজিন থেকে এই যে ফেনল তৈরি হলো, তাহলে এই যে ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি হলো, আর এখানে PCl5 এর উপস্থিতিতে জাস্ট ক্লোরোবেনজিন তৈরি হলো। সো এখানে আবার একটা মজার জিনিস তোমাদেরকে বলে দিতে চাই, আশা করি এটা বুঝতে পেরেছো। আবার একটা মজার জিনিস বলতে চাই, দেখো এটা হচ্ছে ক্লোরোবেনজিন, এখানে Cl ক্লোরোবেনজিন। সো এখানে যদি তুমি দেখো, এটা তার মানে এটা অ্যারাইল হ্যালাইড। তো অ্যারাইল হ্যালাইডের সাথে যদি অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে, তাহলে উডস-ফিটিক বিক্রিয়া, উডস-ফিটিক বিক্রিয়া, যেটা আমরা কার্বন সংখ্যা কমাতে চাই বাড়াতে চাই সেখানে শিখিয়েছিলাম। তো উডস-ফিটিক বিক্রিয়াতে কি তৈরি হবে? যে টোলুইন তৈরি হবে, যে টোলুইন, এই যে CH3, তার মানে CH3 এখানে যদি আমি বলি, একটু ভালোভাবে বলি, তাহলে এখানে একদম মনোযোগ সহ, তাহলে CH3 হচ্ছে, আর এখানে বেনজিনটা হচ্ছে, যে বেনজিনটা হচ্ছে। সো এইখান থেকে এখানে যে বিক্রিয়াটা, তাহলে পাশে দিয়ে এখানে লিখে দিবা, এখানে ছোট্ট করে লিখে দিবা যে উডস-ফিটিক বিক্রিয়া। আমি যদি একটু গাঢ় করে লিখতে চাই, তাহলে এই যে ফিটিক বিক্রিয়া, উডস-ফিটিক বিক্রিয়া, এই যে ফিটিক বিক্রিয়া। তার মানে উডস-ফিটিক অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড হচ্ছে CH3, তাহলে এটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে? টোলুইন তৈরি করে ফেলে। সো এই উডস-ফিটিক বিক্রিয়াটা আমরা কার্বনের সংখ্যা বাড়াতে হয় কমাতে হয় সেখানে আলোচনা করেছিলাম। সো এটা মিলাই নিবা, একটা বিক্রিয়া লিখে ফেলবা, পাশে দিয়ে আরেকটা বিক্রিয়া লিখে ফেলবা, যাতে তোমার জন্য সহজ মনে হয়। এটা কি বিক্রিয়া? উডস-ফিটিক বিক্রিয়া। সো এটা একটু মনে থাকে, যাতে একদম মানে আমরা পড়ার সাথে সাথে জিনিসগুলো একটু ক্লিয়ার করে ফেলবা, তাহলে তোমার জন্য বিষয়টা। তাহলে এখান থেকে এই বিক্রিয়াটা হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া, টোলুইন তৈরি হচ্ছে, CH3 বেনজিন বলা আছে, টোলুইন তৈরি হচ্ছে। সো আমরা এগুলো ভালো করে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো আসো এবার আমরা যে ওই যে কিছুক্ষণ আগে দেখালাম এই বিক্রিয়াটা, এটা বোর্ডের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন উদ্দীপক আকারে আসছে, যে এটা বেনজোইল ক্লোরাইড হচ্ছে, বেনজোইল ক্লোরাইড, এই যে বেনজোইল ক্লোরাইড, এই যেহেতু আমরা উৎপন্ন করছি যে বেনজোইল ক্লোরাইড থেকে এই বেনজালডিহাইড, এর নাম হচ্ছে বেনজালডিহাইড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। তো এখানে এটা যেহেতু দুর্বল বিজারক, আবার বলছি এটা দুর্বল বিজারক, এই দুর্বল হাইড্রোজেন উপস্থিতি, এটাকে রোজেনমুন বিজারক বলা হয়, রোজেনমুন বিজারক বলা হয়,
বিজারক বলে, বিজারক বলে। তাহলে এই রোজেনমুন বিজারকের সাথে আমরা যখন বিক্রিয়া দেব তখন সেখানে বেনজালডিহাইড তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? তো সেটা আমাদের ম্যাপের মধ্যে কোথায় আছে একটু দেখি। এই যে ম্যাপের মধ্যে খেয়াল করো, এই যে ম্যাপের মধ্যে খেয়াল করো, এই দেখো এই যে CH3COOH বেনজোইক অ্যাসিড। তো বেনজোইক অ্যাসিড তাহলে বেনজোইল ক্লোরাইড তৈরি হয়েছে। সো বেনজোইল ক্লোরাইড থেকে এই যে রোজেনমুন বিজারকের সাথে আমরা কি পাচ্ছি? এই যে বেনজালডিহাইড পাচ্ছি। কি পাচ্ছি? বেনজালডিহাইড পাচ্ছি। আবার বলছি এই বেনজোইল ক্লোরাইড থেকে এই বেনজালডিহাইড, তাহলে এই বিক্রিয়াটা এটা পরীক্ষাতে উদ্দীপক আকারে আসছে। সো উদ্দীপক আকারে যেহেতু এসেছে এটা খুব, তাহলে এটা রোজেনমুন বিজারক। তাহলে বেরিয়াম সালফেলাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট এবং হচ্ছে হাইড্রোজেন উপস্থিত সংযোজন বিক্রিয়ার মাধ্যমে যে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, সো এটা রোজেনমুন বিজারক বলা হয়, এটাকে রোজেনমুন বিজারক বলা হয়। তাহলে এই ক্লোরাইড অ্যাসিড ক্লোরাইডকে অ্যারোমেটিক অ্যাসিড ক্লোরাইড, তার মানে হচ্ছে এটার নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড। আবার বলছি কি ক্লোরাইড? বেনজোইল ক্লোরাইড। সো এখান থেকে এই যে বেনজালডিহাইড তৈরি করার জন্য যে বিক্রিয়াটা সেটা হচ্ছে রোজেনমুন বিজারক ব্যবহার করে। এটা বোর্ড কোশ্চেনে আসছে, সো এটা একটু বেশি করে গুরুত্ব দিবা। সো এখন আমরা দেখো কিভাবে ফেনলটা পড়লাম, ফেনল থেকে কিভাবে ক্লোরোবেনজিন হয় সেটা আমরা পড়লাম। তারপর হচ্ছে এরপরে আমরা ধারাবাহিকভাবে আমি যেভাবে দাগা দিচ্ছি ওভাবে তোমরা একটা একটা করে নোট করে ফেলো, তাহলে হবে কি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করতেছি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার আসো, এবার আমরা দেখব, দেখো আমরা ধারাবাহিকভাবে কিভাবে দেখতেছি। এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ, দেখো এখান থেকে আবার বেনজামাইডও তৈরি করা যায়। বেনজামাইড, এই যে বেনজামাইড, এর নাম হচ্ছে বেনজামাইডও তৈরি করা যায়, এটার নাম হচ্ছে বেনজামাইড। সো এটা একটু গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, বেনজামাইড বেনজোইল ক্লোরাইড থেকে বেনজামাইড। তাহলে সেটা দেখো এই যে অ্যামোনিয়ার উপস্থিতি বিক্রিয়া করলে এই যে বেনজামাইড তৈরি করতেছি। দেখো এই বেনজোইল ক্লোরাইড থেকে যদি অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া দিই তাহলে এখানে এই যৌগটার নাম হচ্ছে অ্যামাইড যৌগ, বেনজামাইড যৌগ। এই অ্যামাইড যৌগটা মনে রাখবা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দেয়। হফম্যান ডিগ্রেডেশন আমরা এলিফেটিকেও পড়েছিলাম, হফম্যান ডিগ্রেডেশনটা তোমরা নিশ্চয়ই দেখে নেবে ভিডিওটা। তো হফম্যান ডিগ্রেডেশন সেম বিক্রিয়া, শুধু এখানে আগে ছিল আর, তার মানে অ্যালকাইল মূলক ছিল, আর এখানে অ্যারাইল মানে বেনজিন যুক্ত থাকবে। সো এটা অ্যামাইড তৈরি হয়েছে। সো এখান থেকে যে এটা থেকে অ্যামাইড তৈরি করার জন্য অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিতে হয়। সো আমরা অ্যামোনিয়ার সাথে এখানে বিক্রিয়া দিলাম, তাহলে এখানে অ্যামাইড তৈরি হবে। তাহলে এটা হচ্ছে বেনজামাইড বলা হয়। কি বলা হয়? বেনজামাইড বলা হয়। সো এটা একটু মনে রাখতে হবে। অথবা এটা আরেকটা নাম আছে, এখানে আমরা বলতে পারি ফিনাইল এসিটামাইডও বলতে পারি, এটার নাম হচ্ছে ফিনাইল অ্যামাইডও বলতে পারি। অথবা এটার আরেকটা নামও বলতে পারি, কিটোন মূলকও বলতে পারি, ফিনাইল এমিনো কিটোনও বলতে পারি, সিও মূলক যেহেতু আছে কিটোনও বলতে পারি। বাট এটাকে অ্যামাইড, তো অ্যামাইডে এটার নাম হচ্ছে বেনজামাইড, বেনজিন আছে এখানে বেনজামাইড বলা হচ্ছে। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। আচ্ছা এবার আসো যে ফেনল থেকে আমরা যে ফেনলটা দেখলাম, এই যে ফেনলটা দেখলাম, এই ফেনল থেকে আমরা যে পিক্রিক অ্যাসিড তৈরি করা সেটা একটু দেখবো, যে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করা এটা একটু মনোযোগ, অর্থাৎ নাইট্রেশন, ফেনলের নাইট্রেশন যদি করি তার মানে আমি এটাকে বলতে পারি ফেনলের নাইট্রেশন। তাহলে এখানে তুমি লিখে দিতে পারো এটা হচ্ছে ফেনলের নাইট্রেশন। সো এই বিক্রিয়াটাকে লিখতে পারো ফেনলের নাইট্রেশন। তাহলে এই ফেনলের নাইট্রেশন কথাটা কেন আসলো? কারণ ফেনলকে আমি নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড উপস্থিতি যদি বিক্রিয়া দিই তাহলে এটা বিক্রিয়াটা তিনভাবে ঘটে। প্রথমে অর্থোনাইট্রোফেনল তৈরি হয়, প্যারানাইট্রোফেনল তৈরি হয়, দেন দুইটা বিক্রিয়া করে। তাহলে বিক্রিয়াটা প্রথমে, আমি এগুলো বিস্তারিত যাচ্ছি না কারণ এগুলো পরীক্ষাতে তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, সেই কারণে বিস্তারিত যাচ্ছি না। সো মূল কথা হচ্ছে এখানে দুইভাবে বিক্রিয়া যখন করবে তখন প্রথমে অর্থোনাইট্রো প্যারা, দেন আবার বিক্রিয়া করে, দেন সেখানে কি তৈরি করবে, যে এটা 1 নাম্বার 2 নাম্বার, এটা 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার। তো সো এটাকে আমি বলতে পারি 2,4,6, এটাকে আমি বলতে পারি 2,4,6 ট্রাইনাইট্রো, এই যে ফেনল বলতে পারি। তো এটার নাম হচ্ছে, এটা 2 নাম্বার কার্বনে নাইট্রোমূলক আছে, 4 নাম্বার কার্বন নাইট্রোমূলক আছে এবং 6 নাম্বার কার্বন নাইট্রোমূলক আছে। সো এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড অথবা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। সো এটা বলতে পারি। সো এটা কোথায় আছে আমাদের ম্যাপে? এই জায়গাতে ম্যাপে ফেনল থেকে আছে। সো এটা একটু মাথায় রাখবা। তারপর আমরা দেখাবো সোজা করে। তো এই ফেনলের এই পার্টটা আমরা শেষ করলাম, তার মানে ফেনলের যে বিষয়গুলো সেটা আমরা শেষ করলাম। এবার আমরা এই যে বিষয়গুলো, যে এই যে নাইট্রেশন হয়, বেনজিনে নাইট্রেশন হয়, তারপরে এগুলো আমরা একটু দেখবো, আলোচনা করবো জিনিসটা, ঠিক আছে? তাহলে বেনজিনে যদি নাইট্রেশন হয় তাহলে HNO3, তারপর হচ্ছে H2SO4, এই যে H2SO4 উপস্থিতি যদি বিক্রিয়া ঘটে তাহলে নাইট্রেশন বিক্রিয়াগুলো আমরা আলাদা করে দেখবো। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য। তাহলে খেয়াল করো, বেনজিনে নাইট্রোবেনজিন তৈরি হওয়া। তাহলে বেনজিনকে যদি আমরা গাঢ় যে নাইট্রেশন মানে নাইট্রোমূলকটা যুক্ত হওয়া, তাহলে এই বেনজিনকে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের উপস্থিতি যদি বিক্রিয়া করাই তাহলে সেক্ষেত্রে এখানে সোজা ভাষায়, একদম সহজ ভাষায়, যে নাইট্রোমূলকটা যুক্ত হবে। কি তৈরি হবে? নাইট্রোমূলকটা যুক্ত হবে, প্লাস এখানে কি তৈরি হয়ে যায়? প্লাস এখানে H2O, পানি তৈরি হবে। সো এই বিষয়টা একটু মনোযোগ সহকারে খেয়াল করবো। আবার বলছি, বেনজিনকে যদি নাইট্রেশন করা হয় তাহলে নাইট্রোবেনজিন তৈরি হবে। আবার বলি, কি বেনজিন তৈরি হবে? নাইট্রোবেনজিন। সো এটার কৌশলটা আমি কিছুক্ষণ পরে শিখাবো, আমি আলাদা করে কৌশলটা শিখাবো তোমাদেরকে, কৌশলটা কিছুক্ষণ পরে আমি শিখাবো আলাদা করে।
করে, কারণ এখানে পরীক্ষায় উদ্দীপকে এটার কৌশল যে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল পরীক্ষায় আসে। সো এই কৌশলটা যদি না জানো তাহলে তুমি তো 3 নাম্বার লিখতে পারবা না। সেই কারণে আমরা কৌশলটাও তোমাদেরকে শিখিয়ে ফেলবো যাতে করে তোমাদের সব কিছু ক্লিয়ার থাকে। সো মনে রাখবে, বেনজিনে যদি নাইট্রেশন হয় তাহলে সেটা নাইট্রোবেনজিন তৈরি হবে, বেনজিনে যদি ক্লোরিনেশন হয় ক্লোরোবেনজিন তৈরি হবে, বেনজিনে যদি সালফোনেশন হয় তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হবে, বেনজিনে যদি তোমার হ্যালোজেন মানে ব্রোমিন যদি যুক্ত হয় তাহলে ব্রোমিনেশন হবে, বেনজিনে যদি মিথাইল মূলক যুক্ত হয় তাহলে অ্যালকাইলেশন বলা হয়, অ্যালকাইল মূলক যুক্ত অ্যালকাইলেশন, অ্যাসাইল মূলক যুক্ত হলে অ্যাসাইলেশন, আর জাহিদসা যদি যুক্ত হয় তাহলে জাহিদিনেশন। সো সোজা ভাষায় চিন্তা করবা, এগুলো কৌশলগুলো একই রকম, এটা একটু মনে রাখবা। আর আরেকটা বেসিক একটু জানাতে চাই আমরা, আরেকটা বেসিক আমি একটু ভালো করে বলতে চাই, মনে রাখবে সবসময় মনে রাখবে, নাইট্রোকে যে কোনো নাইট্রোমূলককে বিজারিত করলে, তো বিজারিত করতে পারি আমরা কিভাবে, SN এবং HCl অথবা কপার 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেনের সাথে যুক্ত করে, তাহলে কপার আয়নের উপস্থিতিতে মানে কপার ধাতুর উপস্থিতিতে হাইড্রোজেনের সহকারে 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করতে পারি, অথবা আমরা টিন SN মানে টিন এবং আমরা HCl এর মিশ্রণ উত্তপ্ত করলে জার্মান হাইড্রোজেন তৈরি হয়। এই জার্মান হাইড্রোজেন তাহলে অক্সিজেনকে জারিত করে ফেলবে, অক্সিজেনকে বিজারিত করে ফেলবে, মানে এটাকে বিজারিত করবে, তাহলে বিজারিত করে এখানে এনিলিন তৈরি হয়, যে এনিলিন তৈরি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, এটা উদ্দীপকে আসে, এটা উদ্দীপকে আসে বিধায় আমি সরাসরি লিখে ফেলছি। তাহলে এনিলিন তৈরি হয়, এনিলিন তৈরি হয় এবং তোমার কি তৈরি হয়, পানি তৈরি হয়। সো এটা আমাদের এখানে কোথায় আছে সেটা আমরা একটু দেখব। এই যে নাইট্রোবেনজিনকে দেখো, নাইট্রোবেনজিনকে যদি আমরা বিজারিত করি তাহলে যে এনিলিন তৈরি হবে। আবার বলছি, নাইট্রোবেনজিনকে যদি বিজারিত করি তাহলে এনিলিন তৈরি হবে। সো এটা একটু লিখে রাখো। আর বলছি, নাইট্রোবেনজিনকে যদি আমরা বিজারিত করি তাহলে এনিলিন তৈরি হবে। সো এটা একটু উদ্দীপকে বেশি আসে। এটা আমি যা যা বলবো উদ্দীপকে, এগুলো উদ্দীপকের জন্য ইম্পর্টেন্ট, বেশি বেশি গুরুত্বপূর্ণ, এবং এগুলোর কৌশলটাও শিখাবো আমি এখন তোমাদেরকে। সো এখান থেকে এই এনিলিন যে তৈরি হচ্ছে সেটা আমরা দেখতে পেলাম। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। সো বেসিকগুলো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ধারাবাহিকভাবে শেষ করো, তাহলে তোমাদের জন্য সহজ মনে হবে আশা করতেছি। তাহলে আসো এবার আমরা দেখবো, এবার আসো আমরা দেখতেছি যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে অ্যালকাইল মূলক যুক্ত হলে অ্যালকাইলেশন, অ্যাসাইল মূলক যুক্ত হলে অ্যাসাইলেশন। তাহলে দেখো এই বেনজিনের সাথে তুমি যদি একটু খেয়াল করে যে বেনজিনের সাথে দেখো একদম মনোযোগ সহ, এই বেনজিনের সাথে যদি যে অ্যালকাইল হ্যালাইড এই অনাদ্র ডাই উপস্থিত তাহলে যে টলুইন তৈরি হয়। সো এই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। সো এখান থেকে এখানে যাওয়া এই যে বিক্রিয়াটা এটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। সো এবার দেখো এই যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন কাকে বলা হয়, তাহলে এই যে বেনজিনের সাথে একটা এইচ থাকে বোঝানোর জন্য। তাহলে দেখো এখানে এই জায়গাতে এই যে দেখো এই জায়গাতে এটার এটা মিলে কি তৈরি হয়ে যাচ্ছে, এটার এটা মিলে কি তৈরি হচ্ছে, HCl তৈরি হয়ে যাচ্ছে। সো এখানে মিথাইল মূলকটা যুক্ত হচ্ছে। সো এখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে, অনাদ্রটা কেন দেওয়া হয় সেটা বলবো। তাহলে এখানে হচ্ছে এটার নাম হচ্ছে টলুইন, যে টলুইন তৈরি হয়, টলুইন তৈরি হয়। সো এই বিক্রিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো যেগুলো পড়াচ্ছি এখন বেনজিনের জন্য এগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ, এগুলোতে বেশি বেশি পরিমাণে তুমি কি দেবে, ইফোর্ট দেবে, কারণ এগুলোই পরীক্ষায় আসবে এবং এগুলোর কৌশলগুলো আসবে। এই কৌশলগুলো আমি যেভাবে মুখে মুখে বলছি এই কথাগুলো সুন্দর করে খাতায় গুছিয়ে লিখে ফেলবে, তাহলে তোমাদের জন্য আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করতেছি। এবার আসো এই অ্যাসাইল মূলক যদি যুক্ত, দেখো সেম বিক্রিয়া, যদিও বা আমাদের ম্যাপে এটা দিনে কিন্তু এটা আমাদের আসতে পারে, এই কারণে আমি এখানে তোমাদেরকে একটু বলে দিচ্ছি যেহেতু এটার সাথে মিল আছে। সো এই ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন যখন হবে তাহলে এই অ্যাসাইল মূলক, এটা হচ্ছে অ্যাসাইল মূলক, এই যে CH3CO মূলক। তো তাহলে এই অ্যাসাইল মূলকটা যদি বেনজিন বলে যুক্ত হয় তাহলে দেখো এখানে যদি যুক্ত সেম ঘটনা, এই যে COCH3, তাহলে এটার নাম হচ্ছে এসিটোফ্যানন উৎপন্ন হয়, এসিটোফ্যানন উৎপন্ন হয়। এই যে বিক্রিয়াটা CH3CO মূলক যুক্ত হয় অ্যাসাইলেশন। তাহলে আমি কি বলেছিলাম যে যদি আমি অ্যালকাইল মুক্ত করি অ্যালকাইলেশন, আর যদি অ্যাসাইল মূলক যুক্ত করি অ্যাসাইলেশন, আর যদি আমি ক্লোরিন যুক্ত করি ক্লোরিনেশন, নাইট্রোজেন যুক্ত করি নাইট্রেশন। সো সবগুলো বিক্রিয়া যেই লাউ সেই কদু, শুধুমাত্র একটু ফিল করতে হবে, মানে বিষয়গুলো একই রকম, জিনিসটা তোমার মাথার মধ্যে থাকতে হবে। এখন দেখো এখানে একটা কমন সেন্স কাটাও, ক্লোরিনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, মানে হ্যালোজিনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এগুলো বিক্রিয়াতে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করা হচ্ছে। এখন পরীক্ষায় এসেছে, বোর্ড কোশ্চেনে এসেছে যে কেন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কেন ব্যবহার করেছে। সো এটা জানার জন্য খুব সোজা একটা আনসার, সেটা তোমাদের জানতে হবে। দেখো এই অনাদ্র ব্যবহার করার কারণ কি, কারণটা হচ্ছে এখানের মধ্যে যদি আদ্র ব্যবহার করতে যে H2O থাকতো তাহলে সেটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে এই পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl তৈরি হয়ে যেত। ফলে এই যে এই দেখো এই ফলে এখানে যে মেকানিজমটা, এই যে কৌশলটা, সেই কৌশলটা হইতো না। তার মানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের যে কাজটা, লুইস অ্যাসিড যেটা, এটা এই লুইস অ্যাসিডে এই অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন তৈরি করতে পারতো না। আর অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন যদি তৈরি না হতো, এই যে মিথিলিনিয়াম আয়ন অর্থাৎ এখানে যে তোমার যে অ্যালকাইল আয়ন যেটা, যে অ্যালকাইল মূলক মিথিলিনিয়াম আয়ন যেটা তৈরি হতো সেটা হইতো না। তার মানে এটা কি, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এই যে ইলেকট্রোফাইল
ইলেকট্রোফাইল কারণ কেন বলো তো, কারণ এটা ইলেকট্রনকে লাভ করবে, এই কারণে এটা ইলেকট্রোফাইল। আর এই বিক্রিয়াগুলো বারবার বলছি, এখানে যে বিক্রিয়াগুলো দেখালাম বেনজিনের সাথে, তাহলে ক্লোরিনেশন, ব্রোমিনেশন, হ্যালোজিনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, এই বিক্রিয়াগুলো হচ্ছে কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে ইলেকট্রোফাইল তৈরি হতে হবে আগে। যদি ইলেকট্রোফাইল আগে তৈরি না হয় তাহলে এই বিক্রিয়াগুলো মানে কি করা, গড়া বা কোনোভাবে বিক্রিয়াগুলো করা সম্ভব হবে না। আর যদি সম্ভব না হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ আমরা পাবো না। সো এই কারণে তুমি লেখার সময় লিখবা যে এটা যদি পানির সাথে বিক্রিয়া করে ফেলে তাহলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং HCl উৎপন্ন হয়ে যায়, ফলে সেটা ইলেকট্রোফাইল তৈরি করতে পারবে না। তো তাহলে এখানে ইলেকট্রোফাইল তৈরি, এই বিক্রিয়াটা শুধু দেখিয়ে দিবা, ইলেকট্রোফাইল তৈরি করতে পারবে না। এখন অবশ্য সবার জন্য সেম বিক্রিয়া। যেমন মনে করো আমি যদি বলি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল যদি বলি, তাহলে দেখো এই যে ইলেকট্রোফাইল কীভাবে তৈরি করবে। এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি তোমার অ্যাসিড অর্থাৎ তোমার লুইস অ্যাসিড যদি না হতো তাহলে সেই ইলেকট্রনে যে ক্লোরিনকে সে ভাগায় নিতে পারতো না, ভাগায় নিয়ে যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড উৎপন্ন হতে পারতো না, ফলে এখানে ইলেকট্রোফাইল তৈরি হতো না। আর ইলেকট্রোফাইল যদি তৈরি না হয়, বেনজিনে যে ইলেকট্রনের রেজোনেন্স ঘটে না, ইলেকট্রন যে গুণিত হয় সেটার রেজোনেন্স ঘটে না, এই রেজোনেন্সটা হইতো না। আর রেজোনেন্স যদি না হয়, মানে রেজোনেন্সটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রোফাইলে যুক্ত হতে পারতো না, রেজোনেন্সটা হইতো না। বিষয়টা হচ্ছে রেজোনেন্স যদি না হইতো তাহলে এই ইলেকট্রোফাইলগুলো ইলেকট্রনকে লভ করতে পারতো না। তো এই কারণে অ্যালকাইলেশনটা বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করা হয়, বেসিক হচ্ছে এটা। সো এখন দেখো এটা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল কাকে লভ করবে? ইলেকট্রনকে লভ করবে। তাহলে এখানে রেজোনেন্স হলে ইলেকট্রনগুলো যে কোনো এক জায়গায় ইলেকট্রনের ঘনত্বটা বাড়বে, তো বাড়লে ওই জায়গাতে সে আক্রমণ করবে। তো যখনই আক্রমণ করবে তখন এই সমস্ত ইলেকট্রন এই জায়গাতে চলে যাবে রেজোনেন্সের কারণে। তো অল্প সময়ের জন্য এখানে এই জায়গাতে এই জায়গায় যে বেনজয়েড একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে। কি তৈরি হবে? সিগমা কমপ্লেক্স তৈরি, বেনজয়েড সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে। তো সো এখানে দেখো এই সিগমা কমপ্লেক্স যেটা অন্তর্বর্তী তৈরি হওয়া, এটা তৈরি হওয়ার পরে পরবর্তীতে কি করবে, এইখানকার হাইড্রোজেনটা দেখো, এখানকার হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা আবার এটার সাথে বিক্রিয়া করে, এটার সাথে বিক্রিয়া করে এখানে HCl তৈরি করে ফেলবে। আবার খাবের খাপ মন্তাজ্জার ভাব, তারপর আগের মতো করে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা আবার আগের মতো হয়ে যাবে। তাহলে সেন্সটা কি? তো তাহলে হচ্ছে প্রথমে এই ইলেকট্রোফাইল তৈরি হতে হবে, প্রথমে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল আমার সাথে সাথে একদম মুখস্থ হয়ে যেতে হবে। ক্লাসের পড়া ক্লাসে শেষ, রসায়ন ফিল করে পড়লে লাগে বেশ। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি হওয়া। ইলেকট্রোফাইল তৈরি হওয়ার পরে তারপরে বেনজিনের সাথে বিক্রিয়া করে ওই বেনজিনে একটা জায়গায় ইলেকট্রোফাইল যুক্ত হবে, একটা সিগমা কমপ্লেক্স তৈরি করবে। ওই সিগমা কমপ্লেক্সের সাথে আবার নিউক্লিওফাইলের ওই যে আরেকটা নেগেটিভ চার্জ, ওটার সাথে বিক্রিয়া করে আগের মতো সে হয়ে যাবে। তুমি কি সে আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো? তাহলে সে আবার বদলে গিয়ে আগের মতো হয়ে যাবে। সো এই বিষয়টা মাথায় রাখলে, সো এটা হচ্ছে টলোইন। সো এই কৌশলটা পরীক্ষায় 3 নম্বরের জন্য আসবে যে মানে 100% গ্যারান্টিড, 100% গ্যারান্টিড এই কৌশলটা আসবে পরীক্ষায়। বেনজিনে অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল টলোইন এরকম দেখা দেবে, অমুক বিক্রিয়ার মধ্যে অমুকের প্রভাব আলোচনা করে এরকম থাকবে, অথবা তোমাকে বলবে CH3 মূলক যে অর্থপ্যারা নির্দেশক সেটা ব্যাখ্যা করতে বলবে। সেটা আমরা কার্বনের সংখ্যা বাড়ানো কমানো ওখানের ভিতরে দেখিয়েছিলাম। সো বিষয়গুলো মাথায় রাখবে প্রত্যেকটা ক্লাস, এখানে যে 3টা ক্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাস করবা, তাহলে তোমাদের জন্য সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি। সো এখন এই সেমভাবে আমি যদি বলি যে ক্লোরিনেশন বিক্রিয়ার তুমি কৌশলটা দেখো, আমি যদি তোমাকে বলি যে ক্লোরিনেশন বিক্রিয়ার কৌশল, তো সো দেখো একটা এটাতে দেখা এবার যদি আমি ক্লোরিনেশন বিক্রিয়ার কৌশলটা দেখাই তাহলে সেম প্রসেস। দেখো এই ক্লোরিন এখানে থাকবে, তো ক্লোরিন হলে এই একটা ক্লোরাইড হবে আর আরেকটা ক্লোরোনিয়াম আয়ন তৈরি হবে, এই যে Cl মাইনাস আয়ন তৈরি হবে। দেন এই জায়গাতে Cl প্লাস আয়ন তৈরি হবে, Cl প্লাস। তার মানে এখানে এই যে এইখানে বিষম বিভাজন হবে, ফলে এটা আংশিক ঋণাত্মক চার্জ, এটা নেগেটিভ চার্জ দিতে হবে, এটা পজিটিভ হয়ে যাবে। সো এই ক্লোরোনিয়াম আয়নটা, এই যে আয়নটা দেন এই জায়গাতে ঢুকে এখানে জাস্ট ক্লোরিন যুক্ত হবে, যে ক্লোরিন যুক্ত হবে। দেন এখানে ক্লোরোবেনজিন তৈরি হবে, এখানে ক্লোরোবেনজিন। সো এটা হবে ক্লোরোবেনজিন তৈরি হবে। কি বেনজিন তৈরি হবে? ক্লোরোবেনজিন তৈরি হবে, যে ক্লোরোবেনজিন তৈরি হবে, বেনজিন তৈরি হবে। সো এখন যদি বলে অ্যাসাইল মূলকের কথা, তাহলে CH3COCl সেম প্রসেসে অ্যাসাইল মূলকের মানে অ্যাসাইল মূলকের যে তোমার কৌশলটা রয়েছে বিক্রিয়ার, সেটাও সহজে কি হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। তার মানে বেসিকটা তোমাকে স্ট্রং করতে হবে। এই বেসিকটা যদি ভালোভাবে জানা থাকে তাহলে তোমরা সহজে যে কোনো কিছু সলভ করতে পারবা। সো সমাজদারকে লিয়ে ইশারায় কাফি হে, আবার বলছি কি, বুঝদার ব্যক্তির জন্য ইশারায় যথেষ্ট। সো এটা একটু মাথায় রাখবে। তারপর আসো আমরা দেখবো এবার যে এই নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, এটাও পরীক্ষা আসে। সো প্রথমে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হবে। তো নাইট্রোনিয়াম দাঁড়িয়ে যে কিছুক্ষণ আগে আমি বললাম যে নাইট্রেশন বিক্রিয়ার কৌশলটা তোমাদেরকে দেখাবো, সেটা আমি দেখালাম। সো এটা হচ্ছে ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রনকে লাভ করবে। ইলেকট্রনকে কে লাভ করে? পজিটিভ আয়নিতে ইলেকট্রনকে লাভ করে। সো এই ইলেকট্রোফাইল তৈরি হবে, যে ইলেকট্রোফাইল
ইলেকট্রোফাইল তৈরি হবে, আর এটা হচ্ছে নিউক্লিওফাইল তৈরি হচ্ছে NU নেগেটিভ, আর ইলেকট্রোফাইলকে E পজিটিভ আকারে ধরা হয়, এভাবে ধরা হয়। সো এই ইলেকট্রোফাইল তৈরি হলে দেন এই ইলেকট্রোফাইলটা যেহেতু এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই বেনজিন বলয়ে আক্রমণ করবে। সো আগের মতো সিগমা কমপ্লেক্স তৈরি হবে, দেন এটা আবার এটার সাথে বিক্রিয়া করে এই জায়গার সাথে কার সাথে, এই যে এটা আবার এটার সাথে বিক্রিয়া করে আবার সালফিউরিক অ্যাসিড আবার আগের মতো হয়ে যাবে। সো এটা নাইট্রোবেনজিন, যে নাইট্রোবেনজিন তৈরি হবে। সো মূল কাজ কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মূল কাজ কি? প্রথমে কি করো, একদম সোজাভাবে চিন্তা করো, মূল কাজ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি হওয়া। এই যে ইলেকট্রোফাইল যে প্রভাবকটা ব্যবহৃত হয়েছিল দেখেছো, যে নাইট্রিক অ্যাসিড গাঢ়, এটাও গাঢ় আর এটাও গাঢ়, দুইটাই গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়েছে। মনে রাখবে এটা এবং এটা উৎপন্ন, তাহলে এটা OH আয়ন, এটার সাথে দেখো এই যে এটা মিলে যুক্ত হয়েছে, আর এখানে H+ আয়ন, এটা মিলে পানি হয়েছে, দেন এটা কি তোমার HSO4- আয়ন তৈরি হয়েছে। তো সো এখানে সহজভাবে চিন্তা করলে এই যে ইলেকট্রোফাইলটা তৈরি হয়েছে বিদায় এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো এই বিক্রিয়াগুলোকে কি বলা হয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়, যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো একটু মনে রাখবা। এবার আমরা আশা করি এটা সহজে লিখে ফেলবা, নোট করে ফেলবা, যাতে তোমার জন্য সহজ মনে হয়, অনেক সহজ মনে হয়। আচ্ছা, এবার আসো আমরা দেখব যে সালফোনেশন জিনিসটাকে। সোজা কথা, এটা তেমন একটা পরীক্ষা আসে না যে ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তোমার বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করে, যে সালফোনিক মূলকটা এখানে যুক্ত হবে। সেটা একটু মনে রাখবা, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। তো এটা যদি মনে রাখতে পারো তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। সো এটা একটু এখানে আরেকটা বিষয় মনে রাখা দরকার, এটা ভাঙবে কিভাবে, HO আর এখানে SO3H এইরকম করে ভাঙবে। আর নাইট্রিক অ্যাসিড ভাঙে কীভাবে, HONO2 আকারে, মানে এই যে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বেনজিনের সাথে ভাঙার ক্ষেত্রে এরকম স্টাইলে ভাঙবে। তো ভাঙলে তুমি মনে করবা এই আয়নটা যুক্ত হবে, তো সালফোনেশনে SO3H যুক্ত হবে, আর যদি নাইট্রেশন হয় NO2 যুক্ত হবে। সো এটা একটু বেসিক আকারে মাথায় রাখো, যে বেনজিন বলে কোনটা যুক্ত হয়, এটা একটু মাথায় রাখতে পারো। আচ্ছা, এবার আসো আমরা দেখব যে এবার আমরা তো দেখলাম যে বেনজিনে কি কি বিক্রিয়াগুলো হয়, সেগুলো সবগুলো তোমাদেরকে আমি দেখালাম। তাহলে এগুলো দেখালামের মূল কারণ কি বলো? এগুলো দেখানোর মূল কারণ হচ্ছে এখানে যাতে প্রত্যেকটা জিনিস, এখানে যেতে আমরা যে লিখলাম নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, এই বিষয়গুলো যাতে ক্লিয়ার থাকে। এবার আমরা দেখব সহজভাবে আমরা প্রতিটা জিনিসে আলাদা আলাদা করে দেখব, যাতে করে তোমাদের প্রত্যেকটা বিষয়ে যাতে সহজ হয়ে যায়, একদম প্রতিটা জায়গায় যাতে সহজ হয়ে যায়। সো নাইট্রেশন বিক্রিয়া আমরা দেখলাম। এবার আমরা দেখব সালফোনেশন বিক্রিয়া আমরা দেখলাম। এবার আমরা দেখব এর পরবর্তী অংশটা দেখব। তাহলে খেয়াল করো, বেনজিনে দেখো, এই বেনজিনের সাথে যদি আমি বেনজিনের ওজনীকরণটা দেখবো, এই যে বেনজিনের ওজনীকরণ, তার মানে বেনজিনের সাথে ওজনীকরণ করলে কি ঘটনাটা ঘটে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, পরীক্ষায় আসে। সো এটা গ্লাইকোজাল তৈরি হয় সহজে আমরা দেখে ফেললেও এটার কৌশলটা আমরা এখন দেখবো। আবার বলছি, এখানে গ্লাইকোজাল CHO গ্লাইকোজাল তৈরি হয়। গ্লাইকোজাল তৈরি হলেও আমরা এটার মূল বিষয়গুলো দেখবো, তাহলে দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে যে বেনজিনে ওজনীকরণ, যখন বেনজিনে দেখো বেনজিনের মধ্যে ওজন ঢুকবে, তো তাহলে সেক্ষেত্রে যেই জায়গাতে দ্বিবন্ধন আছে সেই জায়গাতে মূলত ওজনগুলো ঢুকবে। তাহলে ওজনগুলো কীভাবে ঢুকতেছে তুমি দেখো, তাহলে এখানে C, আমি যেভাবে লিখছি সেভাবে লিখলে তোমার জন্য সহজ হবে। তাহলে এখানে C, এখানে যার যেই জায়গাতে দ্বিবন্ধন আছে বাকিগুলো আমি লিখে দিলাম। তাহলে এখানে লিখে দিলাম, এখানে এটা দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধন যেই জায়গাতে আছে ওই জায়গাতে গড়বাড়ি তৈরি হবে, তার মানে ওই জায়গাতে অক্সিজেন ঢুকবে। তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন ঢুকবে। তাহলে এই জায়গাতে দ্বিবন্ধন আছে, তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এই জায়গাতে একটা অক্সিজেন, এই জায়গাতে অক্সিজেন। সো এই জায়গাতে দ্বিবন্ধন আছে, সো এখানে একটা অক্সিজেন, সো এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এইভাবে। তাহলে ট্রাইওজোনাইট যৌগ তৈরি হবে, আবার বলছি ট্রাইওজোনাইট, এই যে ট্রাইওজোনাইট যৌগ তৈরি হবে, ওজোনাইট থায়োজোনাইট তৈরি হবে। তাহলে এই যে বেনজিনটা ঢুকলো, মানে ওটা ঢুকার পরে যে কার্বন টেট্রাক্লোরাইড উপস্থিতিতে 3টা অক্সিজেন, মানে ওজনটা ঢুকে গেল বেনজিনের মধ্যে। দেন এবার দেখো জিঙ্ক যখন থাকবে তখন দেখো মজার জিনিস এখানে শুরু, এই মূল ব্যাপারটা এখান থেকে শুরু। তাহলে দেখো এখানে এবার আমরা যখন ভাঙবে, তাহলে সেই বিষয়টা একটু খেয়াল করি। যখন ভাঙবে জিঙ্কের সাথে 3টা জিঙ্ক অক্সাইড হয়ে যাবে, তাহলে 3টা জিঙ্ক অক্সাইড দিলাম। তাহলে এবার দেখো এটা ভাঙবে কিভাবে, তাহলে এখানে প্রত্যেকটা যাবার একটা হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনগুলো আগে দিয়ে দাও, নাহলে আবার কনফিউশনে পড়ে যাবা। হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, প্রতিটা জায়গাতে একটা করে হাইড্রোজেন আছে। সো এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এই হাইড্রোজেনগুলো তো প্রতিটা কার্বনেতে হাইড্রোজেনগুলো থাকবে। সো এবার যদি এটাকে ভাঙো, তাহলে ভাঙলে কি ঘটনা ঘটবে সেটা একটু আমরা দেখতে চাই। আসো দেখো, এই যখন ভাঙবে তাহলে দেখো এটা এই অংশটা আলাদা হয়ে যাবে, এই অংশটা আলাদা হবে। তো এই অংশটা আলাদা হলে কি CHO, তাহলে CHO একটা CHO পাইলা। আচ্ছা, এবার আবার দেখো এই অংশটা, এখানকার এই অংশটা আলাদা হয়ে যাবে।
তাহলে এখানে সিএইচও, এখানেও সিএইচও। আবার এখান থেকে এটা মিলে কি হয়ে যাবে, এটা থেকে জিঙ্ক অক্সাইড ইয়াটা হয়ে যাবে, এই যে অক্সিজেনটা মিলে জিঙ্ক অক্সাইড হবে। দেন এই অংশটা আলাদা হয়ে যাবে, এই অংশটা, এই যে এই অংশটা আলাদা হয়ে যাবে, এই অংশটা আলাদা হয়ে যাবে। তাহলে 3 জায়গায় 3টা সিএইচও, তাহলে সিএইচও সিএইচও সিএইচও, এই 3টা সিএইচও হলো, তাহলে এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। তো সহজে মনে রাখার জন্য তোমরা মনে রাখবা যে বেনজিনকে ওজনীকরণ করলে গ্লাইঅক্সাল তৈরি হয়। তাহলে সহজে তুমি যদি মনে রাখতে চাও তাহলে এইভাবে মনে রাখবা, বেনজিনকে ওজনীকরণ করলে গ্লাইঅক্সাল তৈরি হয়। আবার বলি গ্লাইঅক্সাল, অক্সাইড না, গ্লাইঅক্সাল তৈরি হয়। সো এটা একটু মনে রাখবা, গ্লাইঅক্সাল, এটাকে গ্লাইঅক্সাল বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া সবসময় আসে, সেটা একটু দেখাতে চাচ্ছি। আশা করি এটা তোমরা সবাই দেখে গেছো, ক্লিয়ার হয়ে গেছো, লিখেও ফেলেছো তোমরা আশা করি। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখাতে চাই, সেই বিক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যদি আমি একটু এদিকে আসি, দেখো খেয়াল করো, এটা যে কতবার আসছে বলার মতো না, যে কতবার আসছে, এই যে দেখো এটা বোর্ডে যে কতবার আসছে বলার মতো না, এই বোর্ডে যে অনেকবার বোর্ডে আসছে। তার মানে ক্যালসিয়াম কার্বাইডকে উত্তপ্ত করলে ইথাইন তৈরি হয়। ইথাইনকে যদি আমি পলিমারীকরণ করি তাহলে সেক্ষেত্রে বেনজিন তৈরি হয়। এটা অনেকবার আসছে বোর্ড কোশ্চেন ভিকিউ, এটা মানে অনেকবার আসছে। সো এটা একটু মাথায় রাখতে হবে যে আমরা যদি ক্যালসিয়াম কার্বাইডকে যদি উত্তপ্ত করি তাহলে দেখো এখানে দেখো এই বিক্রিয়াটা আমি এখন লিখে দিচ্ছি। আশা করি তোমরা এগুলো লিখে ফেলেছো, সো আমি এখানে মুছে দিচ্ছি। আচ্ছা দেখো এবার আসো, এই ক্যালসিয়াম কার্বাইডে আমরা এই কার্বন সেই ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে আমরা কি উৎপন্ন হচ্ছে, এই যে উত্তপ্ত করি কার সাথে, পানির উপস্থিতিতে। তাহলে পানির উপস্থিতি যদি উত্তপ্ত করি, 2H2 উত্তপ্ত করি, তাহলে এখানে আমার ইথাইন তৈরি হয়, যে ইথাইন তৈরি হয়। তো এটা কেমনে তৈরি হয় ইথাইন, সেটা আমি একটু করে যদি দেখাই। তাহলে কার্বন, ট্রিপল বন্ড কার্বন, সো এখানে একটা ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়াম, তাহলে ট্রিপল বন্ড এখানে আছে। তাহলে এই পানির মধ্যে কি থাকে, পানির মধ্যে দুইটা, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH-। সো এখানে দুইটা যেহেতু আছে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। তাহলে এখানে কি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যায় 2 অণু। তাহলে বাকি হাইড্রোজেন দুইটা আছে, তাহলে একটা হাইড্রোজেন এই জায়গাতে ঢুকলে আর একটা হাইড্রোজেন এই জায়গায় ঢুকলে তাহলে CH, তো CH মিলে কি ইথাইন। সো এইভাবে এই ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচার হচ্ছে এটা। আবার বলছি, ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচার হচ্ছে এটা, যে ক্যালসিয়াম কার্বাইড। সো এটা থেকে এটা ইথাইন তৈরি হয়, যে ইথাইন তৈরি হয়। এবার ইথাইনকে যদি পলিমারকরণ করি, এবার আবার বলছি যে ইথাইনকে যদি আমি পলিমারকরণ করি তাহলে এখানে দেখো কার্বন ট্রিপল বন্ড, আমি যদি বলি কার্বন ট্রিপল বন্ড, যে কার্বন ট্রিপল বন্ড কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। সো এটাকে 3 অণুর সাথে বিক্রিয়া করি, তাহলে এটা যদি পলিমারকরণ করি, কি করি, পলিমারকরণ কার সাথে, লোহনল এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে যে আমি একটু সাজাই বিষয়টাকে, তাহলে তোমাদেরও মজা লাগবে। কার্বন ট্রিপল বন্ড কার্বন, এখানে একটা হাইড্রোজেন আমি দিয়ে রাখলাম, যে হাইড্রোজেন মানে ইথাইন আমি দিয়ে রাখলাম, ইটস ওকে। তো কার্বন ট্রিপল বন্ড কার্বন, সো এখানে একটা হাইড্রোজেন এখানে দিয়ে রাখলাম, কার্বন ট্রিপল বন্ড কার্বন, সো এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দিয়ে রাখলাম। সো এবার আসো, এই মাঝখানে বন্ধনগুলো ভাঙবে। এই মাঝখানে একটা বন্ধন যদি ভেঙে যায়, একটা বন্ধন যদি ভেঙে যায়, এখানে একটা বন্ধন যদি ভেঙে যায়, এখানে একটা বন্ধন যদি ভেঙে যায়, তাহলে তারা পরস্পর একে অপরের সাথে এভাবে হাত তৈরি করবে। তাহলে পরে এটা কি বেনজিন তৈরি হলো না? তার মানে এটাকে মনে রাখবা, ইথাইনের পলিমার হচ্ছে বেনজিন, অবজেক্টিভের জন্য মনে রাখবা। আবার বলছি, ইথাইনের পলিমার বেনজিন, অবজেক্টিভের জন্য ইথাইনের পলিমার হচ্ছে বেনজিন বলা হয়। তাহলে এটা বেনজিন। সো এটাকে ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া বলা হয় এটাকে। আবার বলছি, এটাকে কি বলা হয়, ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া বলা হয় এটাকে। আবার বলছি, এটাকে ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। সো এটা একটু মনে রাখতে হবে। আবার বলছি, ইথাইনের কি বলা হয়, পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। সো এটা একটু মনে রাখবা। আর এটা তেমন একটা পরীক্ষা আসে না, তারপরে একটু লিখে দিলাম আমাদের পরীক্ষায়, যে যদি আমরা প্রোপাইনকে যদি উত্তপ্ত করি সেম প্রসেসে, তাহলে মেসিটিলিন উৎপন্ন হয়। তাহলে এই যৌগটার নাম হচ্ছে মেসিটিলিন। সেম প্রসেসে এই যে বন্ধনগুলো ভেঙে CH3 আলাদা হয়ে 3 জায়গায় 3টা CH3 যুক্ত হবে, এই যৌগটার নাম হচ্ছে মেসিটিলিন। আবার বলছি, এই যৌগটার নাম কি, মেসিটিলিন। সো এটা একটু মনে রাখবা, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, তারপরে একটু মাথায় রাখলে হবে। সো আমরা এই বেনজিনের পলিমারকরণ বিক্রিয়াগুলো ভালো করে পড়লাম, ভালো করে দেখলাম, বেনজিনের পলিমারকরণ বিক্রিয়াগুলো ভালো করে দেখলাম। এই যে বেনজিনের পলিমারকরণ বিক্রিয়াগুলো আমরা দেখলাম ভালো করে, এই যে এই অংশটা আমরা দেখলাম। এবার আমরা ধারাবাহিকভাবে প্রতিটা জিনিস আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা টলুইনের বিষয়গুলো একটু দেখব। টলুইন থেকে যে আমরা কিভাবে বেনজিন থেকে টলুইন পাই সেটা একটু দেখব। তাহলে সেটা একটু আমরা দেখতে চাই যে বেনজিন থেকে টলুইন কীভাবে পাওয়া যায়। সো বেনজিন থেকে টলুইন পেতে গেলে কি বিক্রিয়া, অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে। অ্যালকাইলেশন বিক্রিয়া, এটা তো আমরা করতেছি না, এটা তো আমরা হ্যালোজেনের সাথে করতেছি না। সো এখানে বিক্রিয়া হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে। কি বিক্রিয়া, অ্যালকাইলেশন, ফিডেল ট্র্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়া। আবার বলছি, কি বিক্রিয়া,
ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। সো এই যে এখান থেকে এখানে যাওয়া উডসফিডিক বিক্রিয়া হচ্ছে এটা, এখান থেকে এটা, আর এটা হচ্ছে যে অ্যালকাইলেশন বিক্রিয়া। তো সো এটা একটু মনে রাখতে পারলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সো এখানে আমরা একটু দেখব যে অ্যালকাইলেশন বিক্রিয়া যদি ঘটি তাহলে সেক্ষেত্রে আমি কি টলুইন তৈরি হয়, যে টলুইন তৈরি হলো। সো আমরা এখন দেখতে পেলাম যে টলুইন থেকে অর্থাৎ বেনজিন থেকে যদি টলুইন তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে বেনজিনকে যদি অনার্দ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের উপস্থিতিতে যদি অ্যালকাইল হ্যালাইড অথবা এখানে মিথাইল ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া দিই তাহলে সেক্ষেত্রে টলুইন তৈরি হবে এবং সাথে এসিএল তৈরি হবে, যে এসিএল তৈরি হবে। সো এই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনও বলা হয়, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলো। আচ্ছা রাইট, এবার আসো আমরা উলফ কিস্টার বিক্রিয়া। এই বিক্রিয়াটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, তারপরেও সেটা আমরা দেখিয়েছি। এই যে এখান থেকে দেখাচ্ছি, একটু খেয়াল করো যে এখানে দেখো এই যে এই অ্যালডিহাইড, যেটা এই অ্যালডিহাইড অর্থাৎ এটা বেনজালডিহাইড, এই বেনজালডিহাইডকে যদি আমরা ডায়ামিনের উপস্থিতিতে বিক্রিয়া দিই তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের এই যৌগটা পাবো, দেন এটাকে ক্যাসিনের উপস্থিতিতে যদি বিক্রিয়া দিই তাহলে সেক্ষেত্রে আমরা টলুইন পাবো। তো সেটাকে যদি আমি একটু করে বলি তাহলে একটু খেয়াল করো যে এখানে যে উলফ কিস্টার বিক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, যে বেনজালডিহাইডকে যদি আমরা ডায়ামিনের উপস্থিতি বিক্রিয়া দিই এখান থেকে পানিটা অপসারিত হয়, এই যৌগটা এখানে হাইড্রোজেন নামক যৌগ তৈরি হয়। এই হাইড্রোজেনটা তৈরি মানে তার মানে এখান থেকে পানিটা ওয়েস্টটা, এখান থেকে দুইটা হাইড্রোজেন যদি সরে যায় তাহলে খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদি দুইটা হাইড্রোজেন যদি সরে যায় তো তাহলে এটা মিলে পানি হয়ে যায়। তো তার মানে দ্বিবন্ধনটা এইভাবে স্ট্রাকচার, এইভাবে এখানে ও আর এখানে এইচ। সো এখান থেকে এটার সাথে বিক্রিয়া করে এখানে কি তৈরি হয়ে যায়, দেখো এখান থেকে এটা সরে যাবে। তো ফলে এই জায়গাটা এই অ্যানটা এটা বরাবর এখানে বসে গেল, এই যে সিএস থাকলো আর এটা বরাবর বসে গেল। সো এটাকে হাইড্রোজেন বলা হয়, এটা কি বলা হয়, হাইড্রোজেন বলা হয়। দেন হাইড্রোজেনকে যদি আবার আমরা ক্যাসিনের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে আমরা টলুইন পাবো। সো এটা হচ্ছে তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, তারপরে অনেক সময় বুয়েট এক্সামে আসতে পারে, সেই কারণে এটা একটু দেওয়া হলো। তারপর হচ্ছে কার্বনিক মূলকের বিজারক বা ক্রিমেনসন বিজারণের সাহায্যে, এটা আমরা আগেও পড়িয়েছি তোমাদেরকে, যে কোনো তীব্র বিজারণ যদি করা হয় তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের বেনজালডিহাইড। তাহলে বেনজালডিহাইডকে তীব্র বিজারণ, এই যে জিঙ্ক অ্যামালগাম, এই দেখো জিঙ্ক অ্যামালগাম এবং এসিএল এর মিশ্রণ, গাঢ় এসিএল এর মিশ্রণ, তাহলে তীব্রভাবে বিজারণ করা হয় তাহলে এই কার্বনিক মূলকটাই দেখো, এই কার্বনিক মূলকটা বিজারিত হয়ে যাবে। এই কার্বনিক মূলকটা বিজারিত হয়ে গিয়ে সো এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাওয়া মানে হচ্ছে সিএস, এখানে এইচ একটা আছে, তো এখানে আরও দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে CH3, তার মানে এটা টলুইন হয়ে গেল, টলুইন হলো, আর এখানে পানি উৎপন্ন হবে। সো দেখো সব মিলে হাইড্রোজেন কয়টা লাগতেছে, জার্মান হাইড্রোজেন, তাহলে এখানে লাগতেছে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, আবার অক্সিজেনের সাথে পানি হওয়ার জন্য দুইটা, তাহলে সব মিলে 4টা। সো অনেক বই দেখবে 4টা H+ দেওয়া আছে, মানে এই জার্মান হাইড্রোজেন দেওয়া আছে, মানে সদ্য প্রস্তুত হাইড্রোজেন দেওয়া আছে। সো এটা কীভাবে উৎপন্ন হয়, এই জিঙ্ক অ্যামালগাম এবং এসিএল থেকে এটা উৎপন্ন হয়, এভাবে আমরা টলুইনটা পেতে পারি। তাহলে দেখো টলুইন পাওয়ার জন্য আমরা বেনজালডিহাইডকে যদি তীব্র বিজারণ করি, কাশে ক্লিমেনসন বিজারক দ্বারা, তীব্র বিজারক দ্বারা বিজারিত করি, তাহলে আমরা টলুইন পাবো। কার্বনিক মূলকটা বিজারিত হয়ে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, ফলে আমরা সেখানে কি পাবো, টলুইন পাবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা দেখব প্রতিটা জিনিস একদম আমরা ধারাবাহিকভাবে দেখে যাব, তাহলে আমাদের সব কিছু সহজ মনে হবে আশা করতেছি ইনশাল্লাহ। টলুইন থেকে অ্যালডিহাইড, দেখো টলুইন থেকে অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো টলুইন থেকে অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড আমরা একটু দেখব। দেখো খেয়াল করো, টলুইন থেকে আমরা কিভাবে অ্যালডিহাইড পাবো এবং জৈব অ্যাসিড পাবো সেটা একটু যদি দেখি আমরা। দেখো খেয়াল করো, এটা হচ্ছে টলুইন, এই যে এটা হচ্ছে টলুইন। এই টলুইন থেকে আমরা কি পাচ্ছি, অ্যালডিহাইডও পেতে পারি, যে অ্যালডিহাইডও পেতে পারি, আবার এই টলুইন থেকে আমরা জৈব অ্যাসিডও পেতে পারি, দুইটাই পেতে পারি। সো এখানে যদি নর্মাল, এটা হচ্ছে দুর্বল বিজারক, তাহলে এটাকে আমি দুর্বল বিজারণ, আর হচ্ছে তীব্র বিজারণ। তাহলে বিক্রিয়াটা যদি আমি একটু দেখাই তাহলে দেখো এই টলুইনকে যদি মৃদু বিজারক, এটা মৃদু বিজারক, ম্যাঙ্গানিজ মূলত বিক্রিয়া করবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা, তাহলে এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 65% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করা হয় তাহলে এটা জারিত হয়ে, অর্থাৎ তোমার টলুইনটা জারিত হয়ে বেনজালডিহাইড হয়, যে বেনজালডিহাইড উৎপন্ন হয়। আবার বলছি, টলুইনটা জারিত হয়ে কি হয়ে যায়, বেনজালডিহাইড উৎপন্ন হয়। আবার যদি টলুইনকে যদি আমি তীব্র জারণ করি, তার মানে ক্ষারীয় KMnO4 অথবা তাপ, এটা একটা, এই প্রসেসটা একটা প্রসেস, অথবা আমি K2CO2O7 এবং H2SO4, তাহলে দুটোটা কিন্তু জার্মান অক্সিজেন উৎপন্ন করে। সো এটা ব্যবহার করতে পারবো, এটা ব্যবহার করতে পারবো, দুইটাই ব্যবহার করতে পারবো, যে কোনো একটা ব্যবহার করলে হবে। সো তীব্র জারণ, এই প্রসেসটা হচ্ছে তীব্র জারণ। এখানে আমি যদি বলি তীব্র জারিত করি, তীব্র জারণ, তো তার মানে হচ্ছে টলুইনকে যদি আমরা তীব্র জারণ করি তাহলে সেক্ষেত্রে আমরা বেনজোইক অ্যাসিড পাবো। এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড, যে বেনজোইক অ্যাসিড।
তাহলে মনে রাখবা টলুইনকে যদি তীব্র জারণ করি তাহলে বেনজোইক অ্যাসিড পাওয়া যাবে, এটা একটু মনে রাখতে হবে। তো একটা জিনিস আমাদের মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বেসিক একটা বিষয়, এটা বেসিক, আমি বেসিকের প্রতি গুরুত্ব দেবো। মনে করো এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল, আবার বলছি বেনজাইল অ্যালকোহল, এই মূলকটাকে বেনজাইল মূলক বলা হয়, এই সিও মূলকটাকে বেনজাইল মূলক বলা হয়, বেনজাইল বলা হয়, বেনজাইল মূলক। তাহলে বেনজাইল অ্যালকোহল, এটা আরেকটা নাম আমি বলতে পারি ফিনাইল মিথানল বলতে পারি, ফিনাইল মিথানল বলতে পারি। তাহলে এই অংশটা ফিনাইল মূলক আর এটা মিথানল, একটা কার্বন মিথানল। তাহলে একে যদি আমরা জারিত করি, আর বলি এটাকে জারিত করি, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যালডিহাইড বা এখানে আমরা কি পাবো, এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। আর বেনজালডিহাইডকে যদি জারিত করি তাহলে আমরা বেনজোইক অ্যাসিড পাবো, বেনজোইক অ্যাসিড। তো তাহলে আবার বিজারিত করলে উল্টা ঘটনা ঘটবে, বেনজোইক অ্যাসিডকে বিজারিত করলে তাহলে জারক হিসাবে আমি এগুলো দিতে পারি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। আর বিজারক হিসাবে আমি কি দিতে পারি, যে জারক হিসাবে আমি K2Cr2O7 দিতে পারি, K2Cr2O7 প্লাস H2SO4 মিশ্রণ দিতে পারি। আর বিজারক হিসাবে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ব্যবহার করতে পারি, অথবা ক্লিমেনসন বিজারণ ব্যবহার করতে পারি। ক্লিমেনসন হচ্ছে বেশি শক্তিশালী, সো বেশি শক্তিশালীটা ব্যবহার না করে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ব্যবহার করতে পারি। সো এটাকে জারিত করলে এটা উৎপন্ন হয়, এটাকে জারিত করলে এটা উৎপন্ন হয়, আবার বিজারিত করলে ঠিক উল্টাটা উৎপন্ন হয়। সো এই বিক্রিয়াগুলো কোথায় দেওয়া আছে এটা একটু খেয়াল করো, এই যে এখানে দেওয়া আছে, দেখো এটাকে উৎপন্ন করলে এটাকে বিজারিত করলে এটা উৎপন্ন হয়, আবার এটাকে বিজারিত করলে এটা উৎপন্ন হয়, আবার এটাকে জারিত করলে এটা উৎপন্ন হয়, আবার এটাকে জারিত করলে এটা উৎপন্ন হয়। সো এই যে ভাইস ভার্সা বিষয়টা, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। এটা হচ্ছে বেসিক জিনিস, এই পুরো জিনিসটার বেসিক। আর এটা তো আমি দেখালাম যে ফসফরাস FeCl5 এর সাথে বিক্রিয়া করলে এটা হয়, আবার এটা থেকে এটা উৎপন্ন হয়, এটা বোর্ডে অনেকবার এসেছে, এটা বোর্ড কোয়েশ্চেনে এসেছে, এটাও বলেছিলাম। সো এই বিষয়টা আমরা দেখাবো, ক্যানিজেরও বিক্রিয়া কীভাবে হয় সেটা আমি কিছুক্ষণ পরে দেখাবো। আমরা আগে মূল পড়াগুলো শেষ করে ফেলি। আশা করি আমরা টলুইন থেকে কীভাবে বেনজালডিহাইড তৈরি করা যাবে, অ্যারোমেটিক যৌগের অ্যালডিহাইড তৈরি করা যায় সেটা আমরা দেখলাম। সো এবার আবার আরেকটা জিনিস আমি দেখব, যে কোনো বেনজোইক অ্যাসিড মানে এটা যদি উৎপন্ন করতে হয়, এটাকে যদি আবার সায়ানোবেনজিন দিয়ে সায়ানোবেনজিন, তাহলে একটা কার্বন এখানে আছে, এই সায়ানোবেনজিনকে যদি আমি বিজারিত করি, মানে পানির উপস্থিতিতে, পানি অম্লীয় দ্রবণে অম্লীয় মাধ্যমে যদি আমি আর্দ্র বিশ্লেষিত করি, আবার বলছি অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত করি, তাহলে আমার বেনজোইক অ্যাসিড পাবো। তাহলে সেটা কোথায় দেওয়া আছে দেখো, এই যে সায়ানোকে যদি অম্লীয় মাধ্যমে যদি আমি আর্দ্র বিশ্লেষিত করি, অম্লীয় মাধ্যমে, তাহলে বেনজোইক অ্যাসিড তৈরি হবে, এটা একটু মনে রাখতে হবে। আবার বলছি অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে বেনজোইক অ্যাসিড পাবো। আবার দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমি কপার CuCN এবং ক্যাসিএন এর উপস্থিতি যদি বিক্রিয়া করাই, তাহলেও সেক্ষেত্রে আমি কি পাবো, সায়ানোবেনজিন পাবো। সো এই বিক্রিয়াটা একটু দেখে নিবে, এগুলো তেমন একটা পরীক্ষা আসে না, তারপরেও বিষয়টা জানা থাকলে ভালো, তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষা এগিয়ে থাকলা। সো এটা একটু মাথায় রাখলেই হবে, অন্য কোনো কিছু লাগবে না। সো প্রভাবগুলো একটু মাথায় রাখলে হবে। সো এখানে দেখো এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাকে যদি কপার, এখানে যদি তুমি Cu প্লাস দাও আর এখানে KCN দাও, তাও একই কথা, একই সমস্যা নেই। সো ক্যাসিএনের সাথে বিক্রিয়া করে এখানে সায়ানোবেনজিন তৈরি হবে। আবার বলো সায়ানোবেনজিন তৈরি হবে। সো বিক্রিয়াগুলো একটু দেখবা, বেশি বেশি করে প্র্যাকটিস করলে তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। তোমাদের আর কোনো পরবর্তীতে আর কোনো টেনশন হবে না আশা করতেছি। আচ্ছা এবার আসো আমরা দেখবো যে টলুইন থেকে TNT প্রস্তুতি। এই যে টলুইন আমরা দেখলাম, এই টলুইন থেকে TNTটা কীভাবে পাওয়া যায় সেটা একটু আমরা দেখবো। তো বারবার বললাম যে এখানে বিক্রিয়াগুলো হচ্ছে খুবই সোজা, যে নাইট্রেশন করলে টলুইনে, তাহলে HNO3 নাইট্রেশন, তারপর এখানে সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে এটাও গাঢ়। তবে তাপমাত্রা প্রথমে কি লাগবে, কম লাগবে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে প্রথমে অর্থপ্যারা যে CH3, তাহলে এখানে নাইট্রোমূলক হবে, অ্যান্ড আরেকটা উৎপন্ন হবে, দুইটা যদি বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে আরেকটা উৎপন্ন হবে যে CH3, যেখানে বেসিকগুলো থাকলে তোমার জন্য সহজ। তাহলে এটা হচ্ছে অর্থোনাইট্রোটোলুইন, এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোটোলুইন। এটাকে অর্থ অবস্থান বলা হয়, এটাকে মেটা অবস্থান বলা হয়, এটাকে প্যারা অবস্থান বলা হয়। তাহলে এটাও অর্থ অবস্থান, এটা অর্থ অবস্থান, এটা মেটা অবস্থান, এটা মেটা অবস্থান, এটা হচ্ছে প্যারা অবস্থান। তাহলে অর্থোনাইট্রোটোলুইন, যে নাইট্রোটোলুইন। আর এখানে উৎপন্ন হবে যেটা প্যারানাইট্রোটোলুইন, যে প্যারানাইট্রোটোলুইন উৎপন্ন হবে। তাহলে কি উৎপন্ন হচ্ছে, একটা অর্থোনাইট্রোটোলুইন আর একটা প্যারানাইট্রোটোলুইন উৎপন্ন হচ্ছে। সো এটা হলে দেন আবার এটাকে যদি, এই দোনোটাকে যদি আমি একসাথে আবার যদি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে এটা দুইটা একসাথে হয়ে এই অর্থোপ্যারানাইট্রোটোলুইন উৎপন্ন হবে। তাহলে CH3, তাহলে এখানে নাইট্রোমূলক আর এখানে নাইট্রোমূলক, তাহলে এখানে অর্থোপ্যারানাইট্রোটোলুইন উৎপন্ন হবে। তাহলে অর্থোপ্যারানাইট্রোটোলুইন, যে
টলুইন। এটাকে আমরা অর্থোপ্যারা না বলে বলতে পারি 2,4 বলতে পারি 2,4 ডাইনাইট্রোটলুইন এটাও বলতে পারি। দেন এটাকে আবার নাইট্রেশন যদি করি 100°C তাপমাত্রা আমরা যদি নাইট্রেশন করি আবার, তাহলে যে 100°C বা 90°C তাপমাত্রা উত্তপ্ত করে নাইট্রেশন করি HNO3 প্লাস H2SO4 যদি বিক্রিয়া দিই, SO4 এর সাথে যদি বিক্রিয়া দিই, তাহলে সেক্ষেত্রে আমার কি উৎপন্ন হচ্ছে, দেখো এই ক্ষেত্রে আমার এই যে এই TNT উৎপন্ন হচ্ছে। তার মানে এইটা হচ্ছে নাইট্রোমূলক, এখানেও নাইট্রোমূলক, এখানেও নাইট্রোমূলক। সো এই যে 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন, তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। সো 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা বিস্ফোরক হিসেবে কাজ করে। সো এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে টিএনটি বলে। দেখো তোমরা আবার মোবাইল ফোন মনে করিও না, তাহলে এইভাবে বিক্রিয়া করো। তুমি এত লম্বা লাইন যদি না মনে থাকে, তুমি একসাথে বিক্রিয়াটা দিয়ে সরাসরি ট্রাইনাইট্রোটলুইন লিখে ফেললেও কোনো অসুবিধা হবে না, ওই যে পিক্রিক অ্যাসিডের মতো। সো এইভাবে ধারাবাহিকভাবে বিক্রিয়াগুলো করে। প্রথমে তাপমাত্রা কম লাগে, যখন নাইট্রোমূলক যুক্ত হয়, নাইট্রোমূলক কিন্তু মেটা নির্দেশক মানে নিষ্ক্রিয়কারীমূলক, ফলে তাপমাত্রা পরবর্তীতে বেশি দিতে হয়, কারণ তখন পরবর্তীতে অন্য কোনো মানে ইলেকট্রোফাইল যদি যুক্ত করতে হয়, নাইট্রোমূলকটা ইলেকট্রোফাইল, বাট এটা মেটা নির্দেশক মানে বেনজিন বলকে নিষ্ক্রিয় করে এটা। তো বেনজিন বলকে যদি নিষ্ক্রিয় করে ফেলে, তাহলে সক্রিয়তা অপেক্ষাকৃত কমে যায়। এখানে তাপমাত্রা বাড়াতে হয়, পরবর্তী তাপমাত্রা আরও বেশি বাড়াতে হয়, শক্তির বেশি প্রয়োজন হয় আর কি। এই বেসিকটা একটু জানা থাকতে হবে, তাহলে তোমাদের জন্য সহজ মনে হবে আশা করি। সো আমরা টিএনটি প্রস্তুতি সরাসরি আমরা শিখলাম এখানে টিএনটি প্রস্তুতিটা। এবার আমরা দেখবো, আশা করি তোমরা সবাই স্ক্রিনশট তুলে নিতে পারো সহজভাবে। সো এবার আমরা দেখব, এরপরে আমরা দেখব একটা আমাদের মোটামুটি বিষয়গুলো বেসিকগুলো ক্লিয়ার। এবার এনিলিন থেকে আমরা দেখব, এই যে এনিলিন থেকে আমরা ডায়াজোনিয়াম লবণ তৈরি করা দেখব, তাহলে দেখো যে এনিলিন থেকে ডায়াজোনিয়াম লবণ যদি তৈরি করতে চাই, এই যে এটা হচ্ছে এনিলিনকে যদি তুমি এই যে সোডিয়াম নাইট্রাইট এবং এসিলের উপস্থিতি যদি বিক্রিয়া দাও, তো সেক্ষেত্রে 0 থেকে 5°C তাপমাত্রায় কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। কিন্তু তাপমাত্রা যদি বাড়াও, তাহলে সেক্ষেত্রে ফেনল তৈরি হবে। আবার বলছি, তাপমাত্রা যদি বাড়াও সেক্ষেত্রে ফেনল তৈরি হবে। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই তাপমাত্রা বাড়ালে ফেনল তৈরি হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে এই যে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে এটার উপস্থিতি যদি তাপমাত্রা কম হয়, তাহলে এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, লবণ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আর যদি তাপমাত্রা বাড়াই, তাহলে সেক্ষেত্রে ফেনল উৎপন্ন হবে। সো এটা একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আবার আরেকটা বেসিক তুমি মনে রাখবে, এটা বেসিক, যে কোনো সময় বেসিক আবারও বলেছি যে নাইট্রোমূলককে যদি আমরা বিজারিত করি, তাহলে সেক্ষেত্রে এনিলিন তৈরি হয়। এটা আমরা আগেও বলেছিলাম, আবার একটু বলতেছি। নাইট্রোমূলককে মানে নাইট্রোবেনজিন, এটা হচ্ছে নাইট্রোবেনজিনকে যদি বিজারিত করি, তাহলে নাইট্রোবেনজিন এটাকে যদি বিজারিত করি আমরা এনিলিন তৈরি হয়। সো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে এনিলিন বিজারিত হয়। সো এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, তোমরা একটু দেখে নাও জিনিসগুলো সহজভাবে, সো তোমাদের জন্য সহজ হবে। এবার আমরা দেখব, দেখো খেয়াল করো মনোযোগ, ফেনল থেকে এনিলিন। সো সেটাই যে ফেনলকে যদি আমরা 300°C তাপমাত্রায় ফেনল থেকে আমরা এনিলিন তৈরি করবো। তো ফেনল থেকে এনিলিন তৈরি করতেছি, দেখো এই যে ফেনল থেকে এনিলিন তৈরি করলাম, যে 300°C তাপমাত্রায় জিঙ্ক ক্লোরাইড এবং অ্যামোনিয়ার উপস্থিতি যদি বিক্রিয়া দিই, এই যে ফেনলকে যদি 300°C তাপমাত্রায় এবং জিঙ্ক ক্লোরাইড এবং অ্যামোনিয়ার উপস্থিতি বিক্রিয়া দিই, তাহলে এনিলিন পাবো। এটা একটু মনে রাখবা। আর সবচেয়ে বিষয় যেটা গুরুত্বপূর্ণ, এই যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন, এই অ্যামাইড থেকে বেনজামাইড থেকে এনিলিন তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে এই দেখো এটা আমরা আগেও পড়েছি, হফম্যান ডিগ্রেডেশন মানে কার্বনের সংখ্যা কমে যাওয়া। তাহলে দেখো এখানে কার্বনের সংখ্যা আছে, বাট এখানে কার্বন নাই। সো এখানে এটা কার্বনটা কি হয়েছে, কার্বনের আকার অপসারিত হয়। সো সেক্ষেত্রে আগেও পড়েছি ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক উপস্থিতি যদি বিক্রিয়া করে, সেম কাহিনী। সো এখানে তাহলে সোডিয়াম কার্বনেট হবে, যেহেতু এনে দিয়েছি আমরা, এই যে সোডিয়াম কার্বনেট। যদি এখানে এনে দিই, তাহলে এখানে সোডিয়াম কার্বনেট, এখানে যদি পটাশিয়াম দিই, তাহলে এখানে পটাশিয়াম কার্বনেট উৎপন্ন হবে। সো এটা হচ্ছে এনিলিন আমার, এটাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া এনিলিন। হফম্যান ডিগ্রেডেশন মানে কার্বনের সংখ্যা কমে যাওয়া। আবার বলছি, কার্বনের সংখ্যা কমে যাবে, এটা আগেও পড়েছি, আবার আমরা পড়লাম যাতে করে আমাদের জন্য সহজ মনে হয়। তাহলে এই বিক্রিয়াটার নাম কি বলতো, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, মানে কমে যাওয়া, ডিগ্রেড মানে কমে যাওয়া। সো এটা একটু মনে রাখতে হবে, আশা করি এটাও বুঝতে পেরেছো। তাহলে এই বিক্রিয়াটা কোনটা, এই যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা। আর সবচেয়ে পরীক্ষায় বেশি আসে যে কার্বিলেমিন বিক্রিয়া বা এনিলিন শনাক্তকরণের বিক্রিয়াটা, এটা পরীক্ষায় বেশি আসে। সো এটা একটু গুরুত্বপূর্ণ, এটাও আমরা দেখবো যে কার্বিলেমিন বিক্রিয়াটা একটু দেখতে চাই আমরা। দেখো আসো, তাহলে দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখো মনোযোগ সহকারে দেখো, খেয়াল করো।
যে একদম সোজা, এটা পরীক্ষায় বেশি বেশি আসে। দেখো যে ক্লোরোবেনজিন থেকে এনিলিন, এটা সহজ, এই যে ক্লোরোবেনজিন থেকে এনিলিন তৈরি করাটা, এটা হচ্ছে এই বিক্রিয়াটা। এখানে দেখো এই যে ক্লোরোবেনজিন থেকে এনিলিন উৎপাদন, যে এনিলিন উৎপাদন অ্যামোনিয়া এবং তোমার এই অ্যামোনিয়ার উপস্থিতিতে, তাহলে এটা হচ্ছে যে তোমার কিউপ্রাস অক্সাইডের উপস্থিতিতে, কিউপ্রাস অক্সাইড মানে Cu+। তো তাহলে এটা যদি যে কিউপ্রাস অক্সাইড উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 200 অ্যাটমসফিয়ার চাপে আমরা ক্লোরোবেনজিন থেকে এনিলিন পাবো, এই যে এনিলিন পাবো এবং HCl পাবো। এটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে এনিলিন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, কারণ এটা পরীক্ষা আসে যে এই এনিলিনকে যদি আমরা এই যে ক্লোরোফর্ম উপস্থিতিতে যে এনিলিনকে যদি আমি এটা হচ্ছে ক্লোরোফর্ম খুবই গুরুত্বপূর্ণ। এটা ক্লোরোফর্ম তো জানো, ক্লোরোফর্ম। তাহলে এই ক্লোরোফর্মের সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিই, তাহলে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিনাইল কার্বিলেমিন অথবা ফিনাইল আইসোসায়ানাইড, এটা হচ্ছে উগ্রগন্ধযুক্ত, মানে গন্ধ বেরোবে, অনেক তীব্র গন্ধ বেরোবে, তাহলে এটাকে উগ্রগন্ধযুক্ত বলতে পারি, যে উগ্রগন্ধযুক্ত। এটাকে আমি বলতে পারি উগ্রগন্ধযুক্ত, মানে খুবই বিশ্রী গন্ধ বেরোবে, উগ্রগন্ধযুক্ত। তাহলে এই ফিনাইল কার্বিলেমিন উৎপন্ন হয়, এই কারণে এটা থাকা যায় না। এই কারণে এটা যদি উৎপন্ন হয়, তাহলে মনে করবা ওই যৌগটার মধ্যে কি আছে, এনিলিন আছে। কারণ একদম মানে এমিনের শনাক্তকারী পরীক্ষা এটা, এনিলিন শনাক্তকারী অথবা এমিনের শনাক্তকারী, এমিন শনাক্তকারী পরীক্ষা। এই যে উগ্রগন্ধযুক্ত, এটা যদি অ্যালকাইল মূলকের সাথে দাও, মানে এখানে যদি CH3 সেম উৎপন্ন হবে, তাহলে CH3 এখানে NH2 সেম বিক্রিয়া প্রসেসে তুমি দাও, তাহলে এখানে উৎপন্ন হবে তোমার CH3 N ডাবল বন্ড C, তার মানে হচ্ছে মিথাইল কার্বিলেমিন। তাহলে এটার নাম হচ্ছে মিথাইল কার্বিল এমিন অথবা মিথাইল আইসোসায়ানাইড। সো এটাও উগ্রগন্ধযুক্ত, এটাও কি গন্ধযুক্ত, এই অংশটাও উগ্রগন্ধযুক্ত। সো এই উগ্রগন্ধযুক্ত হওয়ার সাথে সাথে তাহলে এটা মূলত এমিনের শনাক্তকারী পরীক্ষা। কার শনাক্তকারী পরীক্ষা? এমিনের শনাক্তকারী পরীক্ষা। সো এনিলিন বা এমিনের শনাক্তকারী পরীক্ষাটা উগ্রগন্ধযুক্ত বের হবে। উগ্রগন্ধ যখন দেখবা তখনই সাথে সাথে মনে করবা যে এটার মধ্যে কি ডাল মে কুচ কালা হ্যায়, তার মানে এটার মধ্যে কি রয়েছে, অ্যামোনিয়া রয়েছে, এবং এটার মধ্যে কি রয়েছে, এনিলিন বা তোমার মিথাইল এমিন আছে। এটা একটু মনে রাখতে হবে। সো এটা হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়া এবং পরীক্ষায় আসে। সো আমাদের এই যে ম্যাপের মধ্যে সেটা দেখতে পাচ্ছ এখানে, এই যে ম্যাপের মধ্যে এখানে 60 ডিগ্রি সূত্র, এই যে এখানে উগ্রগন্ধযুক্ত এখানে লেখা আছে। সো এটা একটু মাথায় রাখতে হবে। লাস্ট আমাদের মোটামুটি আমাদের সবগুলো শেষ হয়েছে। এবার লাস্ট যে অংশটা সেটা একটু দেখাতে চাই, সেটা হচ্ছে কেনিজারো বিক্রিয়া। এটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, এটা একটু দেখাতে চাই। এই দেখো এই পয়েন্টটা, এই দেখো বেনজালডিহাইডকে দেখো, এই বেনজালডিহাইড এটা একটু দেখতে পাচ্ছ, এই বেনজালডিহাইড এটা খুবই মনোযোগ সহকারে খেয়াল করবা। এই বেনজালডিহাইডকে যদি আমরা 50% সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতি বিক্রিয়া দিই, তাহলে সেখানে সোডিয়াম বেনজয়েট এবং বেনজাইল অ্যালকোহল উৎপন্ন হবে। এই বিক্রিয়াটাকে বলা হয় কেনিজারো বিক্রিয়া। সো এই কেনিজারো বিক্রিয়ার শর্ত কি? কেনিজারো বিক্রিয়ার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন হইতে হবে। প্রথম শর্ত, যে শর্তটা হচ্ছে এই আলফা হাইড্রোজেন বিহীন হইতে হবে। তাহলে দেখো এই মিথানেল, এটার মধ্যে আলফা হাইড্রোজেন কোনটা, মানে যে কার্বনের সাথে যদি এখানে CH3CHO হতো, তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, মানে কার্যকরীমূলক। এই যে কার্যকরীমূলক হচ্ছে এটা, এই কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে তাকে আমরা আলফা কার্বন বলি। এই আলফা কার্বনে যে মূলক যুক্ত থাকবে সেটা হচ্ছে যে প্রধান কার্যকরীমূলক। এই আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকবে সেটাকে আলফা হাইড্রোজেন বলে। সো এখানে তো আলফা কার্বনই নেই, এটাই নিজেই কার্যকরীমূলক। সো এখানে কোনো আলফা কার্বন নাই, সো আলফা হাইড্রোজেন থাকার প্রশ্ন আসতেছে না। বাট এখানে তুমি যদি খেয়াল করো, তাহলে এখানে যদি CH দাও, CH এর পরিবর্তে CH উৎপন্ন হচ্ছে, CHO হয়েছে। সো আর বাকিগুলো যদি CH দাও, এখানে CH দাও, তাহলে এখানে যদি CH দাও, এখানে যদি CH দাও, এখানে দাও, তাহলে দ্বিবন্ধন যদি তুমি দাও, এই জায়গাতে দ্বিবন্ধন দাও, এখানে দ্বিবন্ধন তুমি দিলা, তাহলে আমাদের এখানে কোথায় ভুল হলো দেখো, এখানে C, তারপরে এখানে C, দেন দ্বিবন্ধন দিলে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। সো দেখো এই কার্বনে, তাহলে এই কার্বনটার নাম হচ্ছে, এই কার্বনে যেটা দেখালাম, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন মানলাম। সো এই আলফা কার্বন আছে এখানে, এটার মধ্যে আলফা কার্বন আছে, বাট এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। তো আলফা হাইড্রোজেন যদি না থাকে, তার মানে আলফা হাইড্রোজেন বিহীন যদি অ্যালডিহাইড বা কিটোন যদি বিক্রিয়া করে, কার সাথে বিক্রিয়া করে, তাহলে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে একবার জারিত হবে, তাহলে এটা হচ্ছে বিজারিত হয়েছে, এটা বিজারিত হয়েছে,
বিজারিত। দেখো এই অ্যালডিহাইড থেকে অ্যালকোহল হয়েছে, তাহলে বিজারিত। আবার অ্যালডিহাইড থেকে আবার কি হয়েছে, তোমার ওইক অ্যাসিড হয়েছে, ওইক অ্যাসিডের জাতক সোডিয়াম বেনজয়েড, সো এটা জারিত হয়েছে। তাহলে একই সাথে এই বিক্রিয়া একই সাথে জারিত হয়েছে আবার বিজারিত হয়েছে, সো এটা এক ধরনের অসামঞ্জস্যতা বিক্রিয়া, এটা অসামঞ্জস্যতা বিক্রিয়া বলা যায় এটাকে। সো একই সাথে জারিত হয়েছে একই সাথে বিজারিত হয়েছে। সো এখানে মেইন পয়েন্টটা কোনটা, আলফা হাইড্রোজেন বিহীন হইতে হবে। আর আলফা হাইড্রোজেন যুক্ত যদি হয় তখন সেটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে। কি বিক্রিয়া দেবে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে। আর আলফা হাইড্রোজেন ছাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে কি বিক্রিয়া দেবে? ক্যানিজারো বিক্রিয়া দেবে। কি বিক্রিয়া দেবে আর বলো? ক্যানিজারো বিক্রিয়া। তাহলে এই ক্যানিজারো বিক্রিয়ায় বেনজাইল অ্যালকোহল এবং সোডিয়াম বেনজয়েড তাহলে একই সাথে জারিত বিজারিত হয়, এটাকে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন অথবা তোমার কি অসামঞ্জস্যতা বিক্রিয়া বলো। তাহলে সেন্সটা কোথায়? পরীক্ষা তোমাকে আসবে অমুক তমুক ক্যানিজারো বিক্রিয়া দে, অমুক তমুক দে না। এই অমুক আর তমুককে চিনতে গেলে তোমাকে বুঝতে হবে যে আলফা হাইড্রোজেন আছে কি নাই, নাকি আলফা হাইড্রোজেন থাকলে একরকম আর না থাকলে হবে একরকম। যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, আর আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে সেটা ক্যানিজারো বিক্রিয়া। সো এইভাবে তোমাকে পরীক্ষায় উদ্দীপক যখন দেবে তোমাকে ট্রিগার আউট করতে হবে যে আসলে হ্যাঁ কী হয়েছে বিষয়টা। সো এটা বুঝলে দেন তুমি বিষয়গুলো সহজে বুঝতে পারবা। আশা করি পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সো আশা করি এগুলো আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে মনোযোগ সহকারে আমার সাথে সাথে লিখবা। লিখে তোমরা যদি সুন্দর করে একটা নোট তৈরি করে যদি রিভিশন দিতে পারো তাহলে তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো তোমাদের সবার জন্য শুভকামনা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।